গল্প একটা নীল জ্যোৎস্না রাতে। পঞ্চম পর্ব। লেখনীতে ইনা রোজ। চাঁদ, জানিস তো তোকে ছাড়া আমি অচল, ভীষণ ফাঁকা, একেবারে শূন্য মরুভূমি। তুই তো আমার সব। আমি জানি না ঠিক কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়, কিন্তু বিশ্বাস কর আমি সারা জীবন দুহাতে তোকে আগলে রাখব। সৃষ্টিকর্তা ছাড়া আর কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে আলাদা করবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে এই ধরারাম, তবুও তোর হাত কখনো ছাড়ব না আমি। বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকিস কখনো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেল, আত্মা হয়ে তোর পিছু নিব আমি। তুই যে আমার একমাত্র শেষ ঠিকানা চাঁদ। তোর তরেই তো আমার সকল সুখ, সকল ভালোবাসা। তুই ছাড়া তো আর কেউ নেই আমার। আমার একমাত্র শান্তির ঠিকানা, এক টুকরো সুখই তো তুই। আমাকে কখনো ছেড়ে যাস না রে চাঁদ। এই পৃথিবী ধ্বংস করে দেব আমি, নিঃশেষ করে দিব সকল কিছু। তোকে যে আমার হতেই হবে। আমার তরেই তোকে বিলীন হতে হবে। চাঁদ, আমার চাঁদ। চাঁদ, সূর্যমুখী ফুল তোর ভীষণ প্রিয় তাই না? আমাদের যখন নিজেদের একটা বাড়ি হবে, যখন আমরা একসাথে থাকবো, তখন তোর জন্য একটা সূর্যমুখী বাগান করব ঠিক আমাদের বাড়ির পাশে। আর তুই পাখির মতো উড়ে উড়ে সেখানে ঘুরবি। কিন্তু আমার একমাত্র পছন্দের ফুল হলে তুই। একেবারে যেন নবপুষ্ফুটিত এক শুভ্র গোলাপ। মাতাল করা সোঘ্রাণ যার। শুভ্রতা আর সোঘ্রাণের চাদরে ঘেরা এক অনমনীয় ফুল। আমার ফুল। বউ, আজকে তুই আমার হয়ে গেলি। কবুল বলার সাথে সাথেই তুই আকাশের দলিল করা সম্পদ হয়ে গেলি। আমার থেকে তোকে আর কেউ কখনো আলাদা করতে পারবে না। শুধু সময়ের অপেক্ষা, তুই আরেকটু বড় হয়ে নে, তোকে একেবারে আমার করে ফেলব। তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ। তুই যে অমাবস্যা দূরকারী এক পূর্ণিমা। তোর আলোয় আলোকিত হবে আমার দুনিয়া। বারে বারে তুই পূর্ণিমা নিয়ে আসবি আমার অমাবস্যার মতন জীবনে। আজকে তোর আর একটা পরিচয় হয়ে গেল। আকাশের চাঁদ এখন আকাশের বউ। বউ, কি মধু সুখকর ডাক, কতটা অধিকার বোধ লুকায়িত থাকে এই ছোট্ট একটা শব্দে। তুই এখন আমার বউ হয়ে গিয়েছিস, আমার ছোট্ট বউ। তোর উপর আমার সম্পূর্ণ অধিকার জন্মে গিয়েছে। তোকে আমি নিঃসন্দেহে আমার বলে দাবি করতে পারবো। চাঁদ, তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেন আমাকে একা করে চলে গেলি? তুই তো আমাকে কথা দিয়েছিলি কখনো আমাকে একা ছেড়ে যাবি না। তুই না বলেছিস আমাকে ছাড়া তুই থাকতে পারবি না। তাহলে আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? চাঁদ, ফিরে আয় চাঁদ। তোকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোর আকাশ কষ্ট পাচ্ছে, তুই দেখছিস না? প্লিজ চাঁদ, ফিরে আয়। তোর তো আকাশের বুকে চাঁদ হয়ে থাকার কথা ছিল, তাহলে তুই আকাশের বুকে তারা হয়ে গেলি কেন? ফিরে আয় চাঁদ। আমার কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে তোকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে আয়। চাঁদ, তুই বেঁচে আছিস চাঁদ, জানিস আজকে আমি ঠিক কতটা খুশি। খুব শীঘ্রই তোকে আমার করে নিব। অতি জলদি তুই আমার হবি। কিন্তু তোর চেহারা কেন পাল্টে গেল চাঁদ? আমার আগের চাঁদের সাথে এই চাঁদের মিল নেই কেন? কিন্তু আমি জানি তুই আমার চাঁদ। আকাশ তার চাঁদকে চিনতে কখনো এতটা ভুল করতে পারে না। তুই ফিরে এসেছিস চাঁদ। এই আকাশের বুকে তুই আবার জ্যোৎস্না ছড়াবি। আবার আমার জীবনের সকল অমাবস্যা দূর করে দিবি। চাঁদ, আমার জ্যোৎস্না। তুই আমাকে কেন চিনতে পারছিস না চাঁদ? তোর আমার কথা মনে নেই কেন? তোর আকাশকে তুই ভুলে গিয়েছিস। যাকে ছাড়া এক মুহূর্তে তুই কল্পনা করতে পারিস না, তাকে তুই ভুলে গিয়েছিস। এই করুণ সত্য আমি কিভাবে মেনে নিব বল চাঁদ? এটা কিছুতেই হতে পারে না। তুই আমাকে ভুলে যেতে পারিস না। তুই আমার, শুধু আমার। চাঁদ, তোকে সবাই আয়াত বলে কেন ডাকে? তুই ইয়ানা চৌধুরী আয়াত না, তুই তো ফাউজিয়া আনান চাঁদ, আমার চাঁদ, এই আকাশের চাঁদ। তুই আমাকে মনে কর চাঁদ, প্লিজ, তোর আকাশকে মনে কর, ফিরে আয় এই আকাশের বুকে, ফিরে আয়। চাঁদ, সবাই কেন তোকে আর আমাকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। সবাইকে শেষ করে দিব আমি চাঁদ। তুই আমার না হলে আর কারো হতে পারবি না। তুই আমার দলিল করা সম্পদ, একান্ত আমার ব্যক্তিগত, আমার, শুধু আমার। চাঁদ, আমাদের বিরুদ্ধে অনেক বর্ষর ষড়যন্ত্র চলছে চাঁদ। কিন্তু তুই চিন্তা করিস না, আমার শরীরে এক বিন্দু রক্তকণা অবশিষ্ট থাকা অবধি তোর কোন ক্ষতি হতে দিব না আমি। আমার থেকে তোকে কখনো আলাদা হতে দিব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে ভালবাসবো, রক্ষা করব। যদি কখনো তুই আমার এই ডায়েরি পড়িস, নিশ্চয়ই তুই বেঁচে থাকবি, কিন্তু এই লেখার পর যদি আর কোন লেখা না পাস, তাহলে ভেবে নিবি আমি আর বেঁচে নেই।
কিন্তু তুই নিজেকে কখনো একা ভাবিস না? আমি ছিলাম, আছি, থাকবো তোর পাশে ছায়া হয়ে। তোর আকাশ তোকে অনেক ভালবাসতো চাঁদ, ভালোবাসবে সারা জীবন। আমাকে ভুলে যাস না চাঁদ। যখন তোর আমার কথা মনে পড়বে নিশ্চয়ই তুইও আমাকে ভালোবাসবি, তাই না? কিন্তু তখন তো আমি থাকবো না। যদি আমি না থাকি তখন তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি। এক এক করে সবাইকে শাস্তি দিবি। ইতি। তোর আকাশ, তোর উন্মাদ পাগল প্রেমিক। আয়াতের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুক না। সে পাগলের মতো ডায়েরির পরের পাতাগুলো উল্টাতে থাকে। না হও। আর কিছু লেখা নেই, পরে সম্পূর্ণ পাতাগুলো শুভ্র, কোন দাগ নেই, কোন লেখা নেই। আয়াতের হৃদয় হাহাকার করে ওঠে। বিষণ্ণতায় চেয়ে যায় তার সম্পূর্ণ অস্তিত্ব। তাহলে তার আসল পরিচয় অন্য কিছু। সে চাঁদ, চাঁদ তার আসল নাম। ফাউজিয়া আনা চাঁদ। তাহলে কেউ এতদিন তাকে কেন বলেনি এই সত্য? কেন তার কাছ থেকে লুকিয়ে গিয়েছে? আর আকাশ, তার মানে আকাশ তার না। আকাশ বেঁচে ছিল, কয়েক মাস আগ পর্যন্ত বেঁচে ছিল। আর সে জানতেই পারেনি কখনো কি হচ্ছে তার সাথে। এই কোন সত্যের মুখোমুখি হচ্ছে সে? সব গুলিয়ে যাচ্ছে, তার কিছুই মিলছে না। কোনো হিসাব মিলছে না, কোনো সম্পর্ক মিলছে না। তার স্বপ্নে আসা পুরুষ তার অর্ধাঙ্গ ছিল, ভালোবাসা ছিল, কবুল বলে নিজেকে দলিল করে দিয়েছিল তার নামে। না হহ আয়াতের কিছুই মাথায় ঢুকছে না। এ কোন গোলকধায় পড়ে গেল সে? আয়াতের মনে হলো সে কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তার আশেপাশে কেউ নেই। সে বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ভঙ্গুর হচ্ছে তার অন্তর, চাঁদ হয়েও অমাবস্যায় ডুবে যাচ্ছে। সে অন্য কারো সম্পদ, তাহলে সে কিভাবে পারল ইলাফকে বিয়ে করতে? কেন সে সবকিছু স্পষ্টভাবে মনে করতে পারছে না? এমন কেন হচ্ছে তার সাথে? তার অতীত কেন তার স্মৃতির পাতায় স্পষ্ট না? কেন সব ঝাপসা দেখছে সে? সবকিছু ধরে কেন? কেন? এত কেনর উত্তর তার কাছে নেই। ডায়েরি বন্ধ করে গুটি গুটি পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে আসে আয়াত। হঠাৎ হন্তদন্ত হয়ে রুমে ঢুকে ইলাফ। ইলাফকে দেখে আয়াত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। ডুকরে কেঁদে উঠে সে। আমার আপনাকে কিছু বলার আছে ইলাফ। ইলাফ আয়াতের গাল ধরে তার দিকে ফিরায়। এখন সময় নেই আয়াত জান, আমাদের অতিদ্রুত এক জায়গায় যেতে হবে। জলদি এসো, পরে তোমার সব কথা শুনবো। আয়াত অবাক হয়ে তাকায় ইলাফের দিকে। কিছুটা চিন্তিত লাগছে ইলাফকে। মাত্রই অফিস থেকে হন্তদন্ত হয়ে ফিরেছে। কিন্তু তার তো আরও পরে আসার কথা। আর এই ভর দুপুরবেলা আয়াতকেই বা কোথায় নিয়ে যাবে? কোথায় যাবেন এখন ইলাফ? নিজেকে কিছুটা স্বাভাবিক রেখেই বলে আয়াত। চলো আয়াত যান, গেলেই দেখতে পাবে। আয়াতকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিয়ে যায় ইলাফ। অত্যাধিক জরুরি কিছু হবে হয়তো ভেবে আয়াতও আর কোন বাক্য ব্যয় না করে ইলাফকে অনুসরণ করে চলে যায় তার সাথে। আধা ঘন্টা পর একটা জায়গায় এসে পৌঁছায় তারা। আয়াত গাড়ি থেকে নামতেই বিস্ময় নিয়ে তাকায় চারপাশে। একটা রোডের পাশে কতগুলো মানুষজন কিছু একটা ঘিরে দাঁড়িয়ে আছে। চারপাশে লোকজনের কোলহল, একে অপরের সাথে কানাঘুষা করছে। অন্য পাশে পুলিশের দল কিছু একটা নিয়ে জরুরি কথা বলছে। গাড়ি থেকে তাদেরকে নামতে দেখে তাদের দিকে এগিয়ে আসে একজন পুলিশ। হ্যালো মিস্টার সায়ান ইতিজাজ, আই এম মাহবুবুর রহমান, দ্য ওসি অফ পুলিশ স্টেশন। বলেই হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয় ইলাফের দিকে। ইলাফও হাত মিলায়। হ্যালো। হ্যান্ডশেক শেষে মাহবুবুর রহমান আবার বলে উঠে, চলুন আমার সাথে, লাশগুলো এপাশে রাখা। বলে এগিয়ে যায় তিনি। লাশ? কিসের লাশ? কার লাশ? কে মারা গেছে? আমি কিছু বুঝতে পারছি না ইলাফ। একনাগাড়ে কথাগুলো বলতে থাকে আয়াত। ইলাফ আলগোছে আয়াতের এক হাত আবদ্ধ করে নেয় নিজের হাতের মুঠোয়। এরপর সামনে এগুনোর উদ্দেশ্যে পা বাড়ায়। চলো আমার সাথে আয়াত যান। লোকজনের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে তারা দুজনে। একটা পুড়ে যাওয়া গাড়ি পড়ে আছে। গাড়ির কতগুলো অংশ ছিন্ন ভিন্ন হয়ে আছে। যত সম্ভব কোন কারণে গাড়িটি ব্লাস্ট হয়ে গিয়েছে। গাড়ির অবস্থা দেখে আয়াতের তাই মনে হয়েছে। আরেকটু এগিয়ে যায় দুজনে। পরপর তিনটা লাশ রাখা। ধোঁক করে উঠে আয়াতের কলিজা। মনের মাঝে হাজারো বাজে ভাবনারা মাথা ছাড়া দিয়ে উঠে। লাশগুলো সাদা কাপড়ে আবৃত। একটা লাশের একটা হাত বের হয়ে আছে, যা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কোন সুস্থ মানুষের পক্ষে লাশগুলো উল্টে দেখা সম্ভব না। আয়াত শক্ত করে ইলাফের এক হাত জড়িয়ে ধরে। পুলিশ এগিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলতে থাকে,
ডাক্তার আতিক চৌধুরী কোথাও থেকে শহরে ফিরছিলেন, কিন্তু কেউ তাদের গাড়িতে বোমা ফিট করে রেখেছিল। এমনকি গাড়ির মধ্যেও আগে থেকে সমস্যা করে রেখেছিল, যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারায় এবং ব্লাস্ট হয়ে যায়। তার সাথে তার স্ত্রী এবং পুত্র ছিল। তিনজনই বোম ব্লাস্টে মারা যায়। উই আর ভেরি সরি। থমকে যায় আয়াতের পৃথিবী। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে, একটু পরে স্বপ্নটা ভেঙে যাবে আর সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু না, সে কোন দুঃস্বপ্ন দেখছে না। সে উপলব্ধি করতে পারছে এটা কোন দুঃস্বপ্ন না, বরং এক মর্মান্তিক সত্য, তখনই সে অনুভব করছে তার পায়ের তলা থেকে জমিন সরে যাচ্ছে। না! চিৎকার দিয়ে কেঁদে উঠে আয়াত। ইলাফ শক্ত করে জড়িয়ে ধরে আয়তাকে। এরা আমার বাবা মা, আমার ভাই। কি বলছিল উনি এসব? এসব সত্যি না, তাই না ইলাফ? সব মিথ্যা, বলুন না ইলাফ, সব মিথ্যা। বলুন না ইলাফ। ইলাফের কাঁধ ঝাঁকিয়ে চিৎকার করে বলতে থাকে আয়াত। শান্ত হও আয়াত জান, সব ঠিক হয়ে যাবে। কি বলছেন আপনি ইলাফ? কিভাবে শান্ত হব আমি? সবাই আমাকে ছেড়ে চলে গেছে ইলাফ, আমি শান্ত হতে পারছি না। প্লিজ ইলাফ বলুন, ওরা আমার মা বাবা না, অন্য কেউ। কথাও ভুল হচ্ছে সবার ইলাফ, প্লিজ বলুন না ওদের, ওরা আমার মা বাবা না ইলাফ, প্লিজ বলুন ইলাফ। আয়াত চিৎকার দিয়ে কাঁদতে থাকে। তার কত ইচ্ছে ছিল তার মা বাবা আসলে সবার সাথে কত দুষ্টুমি করবে, ইলাফকে নিয়ে তাদের সাথে ঘুরতে যাবে, কত কত কিছু প্ল্যান করে রেখেছে সে শুধু অপেক্ষা করছিল কখন তার মা বাবা ফিরবে। কিন্তু এইভাবে ফিরবে এটা তো তার প্ল্যানে ছিল না। তাহলে এমন কেন হলো? আয়াত কাঁদছে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। ইলাফ জড়িয়ে ধরে রেখেছে তাকে। কতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকে তারা। আয়াতের কান্নার বেগ কিছুটা কমেছে। হিচকি তুলে তুলে কাঁদছে এখন। একজন পুলিশ অফিসার এসে দাঁড়ায় তাদের পাশে। মিস্টার সায়ান ম্যামকে নিয়ে এদিকে আসুন, আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, সেগুলো আপনাদের পূরণ করতে হবে। লাশগুলোকে ফরেনসিক ল্যাবে নিতে হবে পোস্টমর্টেমের জন্য। প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পুলিশ চলে গেলে ইলাফ আয়াতের দুগালে হাত রেখে তার দিকে ফিরায়। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে আয়াতের। নাকের ডগা টকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে। থেকে থেকে হিচকি তুলে কেঁপে উঠছে সে। ইলাফ সযত্নে আয়াতের চোখের পানি মুছে দেয়, পুনরায় অশ্রুধারায় তা আবার ভিজে যায়। ইলাফ আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠে, ফর্মালিটি গুলো পূরণ করতে পারবে আয়াতজান। আয়াত দুদিকে মাথা নাড়ায়, মানে সে পারবে না। সে এখন কিছুই পারবে না। ইলাফ আয়াতকে একপাশের একটা বেঞ্চিতে বসায়। অ্যাম্বুলেন্সের সাথে করে আসা একজন নার্সকে এনে তার পাশে দাঁড়াতে বলে, ম্যামের খেয়াল রাখবেন, আমি এক্ষুনি আসছি। জি স্যার। ইলাফ চলে যায় যাবতীয় ফর্মালিটিগুলো পূরণ করতে। আয়াত মূর্তির মতো বসে আছে, কোন নড়াচড়া নেই। চোখ দিয়ে অবিরতি পানি পড়ছে। একটার পর একটা ধাক্কা খেয়ে চলেছে সে। তার জীবনে কি শান্তি নামক কিছু আদৌ আছে কিনা জানা নেই তার। আয়াত আনমনে কিছু ভাবছে, হঠাৎই একটা বাচ্চা এসে আয়াতের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে আবার ভিড়ের ভিতর হারিয়ে যায়। আয়াত কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা আয়াতের চোখের আড়াল হয়ে যায়। আয়াত নিজের হাতের মুঠো খুলতেই দেখতে পায় একটা ছোট্ট চিরকুট। এই মুহূর্তে চিরকুট তাকে কে দিতে পারে ভেবে পায় না আয়াত। আয়াত কিছুটা কৌতূহল নিয়ে চিরকুটটা ধীরে ধীরে খোলে। চোখের পলক বুলিয়ে পড়তে থাকে চিরকুটে থাকা লেখাগুলো। ধোঁক করে ওঠে তার কলিজা, সজোরে ছিঁড়ে ফেলে হাতে টাকা চিরকুটটা। খণ্ড খণ্ড করে ফেলে হাতে থাকা কাগজটি, মনে হচ্ছে যত ক্ষোভ সব এই কাগজের উপর। অবশ হতে থাকে তার দেহ। ধীরে ধীরে অসাড় হয়ে আসছে তার মস্তিষ্ক। একদিনে পরপর তিনটা শখ কিছুতেই মেনে নিতে পারছে না সে। না হহ। আর তার পক্ষে সম্ভব না। নিজের শরীরের সব ভার ছেড়ে দেয় সে। ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার চোখের পাতা। নিভু নিভু চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা ইলাফের পানে, বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে, এরপরই নিস্তেজ হয়ে যায় তার দেহ। বুঝে যায় চোখের পাতা। জ্ঞান হারায় সে। একটু দূরে দাঁড়িয়ে থাকা নার্স এসে ধরে ফেলে তাকে। জোরে ডাক দেয় ইলাফকে। ইলাফ দ্রুত এসে আলগোছে কোলে তুলে নেয় আয়াতকে। গাড়িতে বসিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্য। ঔষধি ঘ্রাণপূর্ণ কেবিনে শুয়ে থাকা আয়াত মিটমিট করে চোখ খুলল। সর্বপ্রথম নজরে এলো সাদা ধবধবে সিলিং। কানে গেল হার্টবিট মনিটরের মৃদু বিপ বিপ শব্দ। প্রাণ ভরে এক লম্বা শ্বাস নিল সে।
হাত নাড়াতেই অনুভব করলো তার এক হাতে স্যালাইন লাগানো। আরেক হাত নাড়াতেই আবারও অনুভব করলো কেউ তার হাত শক্ত করে চেপে ধরে আছে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকেই তাকিয়ে জ্বলজ্বল করছে। চোখের মালিককে চিনতে অসুবিধে হলো না তার। এখন কেমন লাগছে আয়াত জান? আয়াত ছোট করে উত্তর দিল, ভালো। খানিক নীরবতা বিরাজ করল কক্ষ জুড়ে। নীরবতা ভেঙ্গে আয়াত ধীর কণ্ঠে বলে উঠল, সামান্য অবচেতনিত হয়েছিলাম, ইলাফ হসপিটালে আনার কি প্রয়োজন ছিল? আয়াতের অতর্কিত উচ্চারণে থমকালো ইলাফ। নিঃশব্দে তাকিয়ে রইল আয়াতের পানে। আয়াত প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করল ইলাফের পানে। চুপ করে আছেন যে? ইলাফ লম্বা এক প্রশ্বাস নিল। আয়াতের এক হাত নিজের হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরল। আরেক হাত আয়াতের কপালের উপর থেকে চুলের ভাঁজে গলিয়ে দিল। চোখ রাখলো আয়াতের চোখে। তুমি পুরো 3 দিন সেন্সলেস ছিলে আয়াত জান। চমকালো আয়াত চোখ বড় বড় করে তাকালো ইলাফের দিকে। মনে মনে আওড়ালো 3 দিন। এতটা সময় আমি অবচেতন ছিলাম। কিন্তু কেন? টানা 3 দিন আয়াত অবচেতন থাকায় কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। শরীর ভীষণ দুর্বল লাগছে তার। আয়াত এবার মস্তিষ্কে জোর দিতে থাকে, ভাবতে থাকে কি হয়েছিল তার সাথে। এক লাফে বসে পড়ে আয়াত। হাতে থাকা স্যালাইনের নল এক টানে খুলে ফেলে। মনে পড়ে গেছে তার, সব মনে পড়ে গেছে। মা বাবা কোথায়? ইলাফ চিৎকার দিয়ে উঠে আয়াত। শান্ত হও তুমি আয়াত জান, এভাবে উত্তেজিত হয়ে পড়ো না। বলুন ইলাফ, আমার বাবা মা কোথায়? বলুন তারা বেঁচে আছে। ওই দিন সব মিথ্যে ছিল, আমি দুঃস্বপ্ন দেখেছিলাম তাই না? বলুন ইলাফ। এর মধ্যেই কেবিনে প্রবেশ করে ডাক্তার। মিসেস আয়াত, আপনি এভাবে উত্তেজিত হবেন না। আমার মা বাবাকে এনে দিন ইলাফ, ওদেরকে আমার চাই। ওদেরকে আমার চাই। ধীরে ধীরে আবারও নিস্তেজ হয়ে আসে আয়াতের শরীর। পড়ে যেতে নিলে ধরে ফেলে ইলাফ। সন্তপূর্ণে শুয়ে দেয় শুভ্র বিছানায়। এরপর তাকায় ডাক্তারের দিকে। ওনাকে এখন ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। ঘুম ভাঙলে ওনাকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করতে হবে। কোনোভাবে উত্তেজিত হতে দেওয়া যাবে না। উনার মেন্টাল হেলথ স্টেবল না, খুবই ক্রিটিক্যাল। যদি উনি বারবার এমন উত্তেজিত হয়ে পড়েন তাহলে উনার ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে। ইলাফ নিঃশব্দে দাঁড়িয়ে শুনছে ডাক্তারের কথাগুলো। তার মন চাইছে এক্ষুনি ডাক্তারের গলা কেটে দিতে। কি বাজে কথা বলছে তার আয়াত জানে নামে। কিচ্ছু হবে না তার আয়াত জানের। সে কিছু হতেই দিবে না। নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করে সে। ডাক্তার চলে গেলে বসে পড়ে আয়াতের পাশে। মাথায় হাত ভোলাতে ভোলাতে বিড়বিড় করে বলে ওঠে, কিছু হবে না তোমার আয়াত জান, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হতেই হবে। আমার আয়াত জান একদম ঠিক হয়ে যাবে। আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় ইলাফ। মাথা এলিয়ে দেয় ধরে থাকা হাতের উপর। ভীষণ ক্লান্ত সে। এই 3 দিন এক ফোঁটা ঘুমাতে পারেনি। এখন চোখের পাতা বুজে আসছে তার। আর খুলে রাখা সম্ভব না। অসম্ভব জ্বালা করছে তার চোখ। তার আয়াত জান এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এই সুযোগে সেও একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। আয়াতে জানের ঘুম ভাঙ্গার আগে না হয় আবার উঠে পড়বে। 5 দিন পর। 2 দিন আগেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে ইলাফ। আয়াতের কখন কি লাগবে কি প্রয়োজন সব এগিয়ে দেয় যথাসময়ে। প্রপার টেক কেয়ার করে আয়াতের। কিন্তু আয়াত খুবই চুপচাপ থাকে। ইলাফ কিছু বললেও কোন কথার উত্তর দেয় না। তাকে দেখে মনে হয় সদ্য জন্ম নেওয়া কোন বাচ্চা যে এখনো কথা বলতে পারে না। ইলাফ কিছু বললেও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। কোন প্রতি উত্তর করার প্রয়োজন মনে করে না। তার মা বাবা চলে যাওয়াতে সে ভীষণ রকম শক খেয়েছে। এরকম থাকার আরেকটা কারণও আছে। ইদানিং সে আকাশের বিষয়গুলো নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করে। আগে কেবল স্বপ্নেই দেখতে পেত এসব, কিন্তু এখন দিনের বেলায়ও সে এসব শুনতে পায়। তার আর আকাশের স্মৃতি তাকে খুব বাজে ভাবে তাড়া করে বেড়ায়। আকাশের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তার মনে হয় সে আকাশের সাথে ভীষণ অন্যায় করে ফেলেছে। আকাশের সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত, আকাশের স্মৃতি, আয়াতকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বারবার আকাশের বলা কথাগুলো তার কানে বাজতে থাকে, কিন্তু স্মৃতির পাতায় কিছুই স্পষ্ট না তার। এ কোন গোলক ধাঁধায় আটকে গেছে সে বুঝতে পারছে না। আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে আর এসবই ভাবছে। কোমরে কারো শক্ত হাতর বাঁধনে আয়নায় তাকায় আয়াত।
ইলাফ আয়াতের কাঁধে চিবুক ঠেকিয়ে আয়নায় তার দিকে তাকিয়ে আছে। আয়াত তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। আয়াত এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইলাফ আয়াতের কাঁধে নাক ঘষতে ঘষতে বলে ওঠে, আমার সাথে কথা বলো আয়াত জান, সারাদিন এভাবে মন খারাপ করে থাকলে হবে। আয়াত কোন প্রতি উত্তর না করে ইলাফের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইলাফ কিছু না বলে হাত বাড়িয়ে আয়াতের হাত থেকে চিরুনি নিয়ে নেয়। এগিয়ে গিয়ে আয়াতের মাথায় চিরুনি ঠেকায়। আয়াত বাধা দিয়ে সরে যেতে যেতে বলে ওঠে, আমি পারবো ইলাফ। ইলাফের মুখে ফুটে উঠে এক চওড়া হাসি। আজকে 5 দিন পর তার আয়াত জান তার সাথে কথা বলেছে। খুশিতে পাগল হয়ে যাচ্ছে সে। আয়াতের চুল আঁচড়ে দিতে দিতে বলে ওঠে, আমি জানি তুমি পারবে আয়াত জান, কিন্তু আমাকে করতে দাও। আয়াতও আর কোন কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইলাফ মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। আয়াতের অত্যাধিক লম্বা চুল হওয়ার দরুন ইলাফের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবুও সে নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে। সামনে থেকে দুভাগে চুল নিয়ে পিছনের দিকে হেয়ার ক্লিপ লাগিয়ে দেয় ইলাফ। বাকি চুলগুলো ছেড়ে দেয় পিঠে। চিরুনি রেখে নাক ডুবায় আয়াতের লম্বা কেশরাশিতে। প্রাণভরে শ্বাস গ্রহণ করে সে। তোমার এই চুলগুলো আমার ভীষণ পছন্দের আয়াত জান। চুলে নাক ডুবিয়েই বলে উঠে ইলাফ। আয়াত ছোট্ট করে উত্তর দেয়, হুমুম। আয়াতের কিছু একটা মনে পড়ে যায়। আয় আয়, তুমি আমায় মারলে আকাশ ভাইয়া। এই চুপ, একদম চুপ, কান্না করবি না। মাথাটা এখন গরম আছে, পরে আরো 2-3টা লাগিয়ে দিব। আমি মাকে বলবো তুমি আমাকে মেরেছ। বল বল, যাকে ইচ্ছা তাকে বল, তার আগে আমাকে বল তোর চুলগুলো কেটে ছোট করে ফেলেছিস কেন? আমি তো কাটিনি, বিশ্বাস করো আকাশ ভাইয়া, মা আমাকে কেটে দিয়েছিল। আকাশ এগিয়ে এসে চাঁদের 2 বাহু চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর যদি কখনো চুল কেটেছিস সেদিন তোর খবর করে দিব বলে দিলাম। চাঁদ ছলো ছলো চোখে তাকায় আকাশের দিকে। আর কাটবো না আকাশ ভাইয়া। আকাশ জড়িয়ে ধরে চাঁদকে। শরীরে মারতে চাইনি, কিন্তু তুই এমন এমন কাজ করে বসে থাকিস, নিজের রাগ সামলাতে পারি না। তুই জানিস তোর এই লম্বা চুলে তোকে ঠিক কতটা সুন্দর লাগে। একেবারে স্বর্গের অপ্সরা মনে হয়। আর কখনো কাটবি না কেমন? চাঁদ ছোট্ট করে উত্তর দেয়, ঠিক আছে। আয়াতের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার মানে কি এ কারণেই সে কখনো চুল কাটতে চাইতো না? যখনই ভাবতো চুলগুলো আরেকটু ছোট করে নিবে, তখনই কেমন যেন হাঁসফাঁস করত তার অন্তর। মন সায় দিত না তার। আয়াতের নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে কি করবে। কি করা উচিত তার। এভাবেই অতিবাহিত হয় আরো 3 দিন। হয়েছে তোমার আয়াত জান। চলো তাহলে। ইলাফের ডাকে পিছন ফিরে তাকায় আয়াত। ইলাফ একটা হোয়াইট শার্ট সাথে কালো ফর্মাল প্যান্ট পরেছে। ঘাড় চুই চুই, লম্বা চুলগুলো পেছনে দিকে ফেরানো। কয়েকটা মসৃণ চুল কপালে গড়াগড়ি খাচ্ছে। এক হাতে একটা মোটা ডায়ালের ঘড়ি। ওপর হাতে একটা সিলভার ব্রেসলেট। ব্যাস, এতে মারাত্মক সুদর্শন লাগছে তাকে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। আয়াত তাকিয়ে থাকতে থাকতে কখন যে ইলাফ তার একদম কাছে চলে এসেছে খেয়াল নেই তার। ইলাফ আয়াতের কোমর জড়িয়ে ধরে, কপালে গালে চুমু খায়। আয়াতের একটা হাত নিজের হাতে নিয়ে সামনে আনে। হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার হৃদয় রানী। ইলাফের এমন উক্তিতে আয়াত কিছুটা লজ্জা পায়। আয়াতের পরনে একটা সাদা লং কুর্তি, সাথে কালো ম্যাচিং প্যান্ট। ঠিক ইলাফের সাথে মিল রেখে পরা। মূলত ইলাফি তাকে এগুলো পরতে বলেছিল। লম্বা চুলগুলো ছেড়ে রাখা। সামনে থেকে কয়েকটা ছোট ছোট চুল গালে কপালে গড়াগড়ি খাচ্ছে। এতেই সে ইলাফের মনোযোগ আকর্ষণ করে নিয়েছে। আয়াত মাথা নুয়ে বলে ওঠে, চলুন। দুজনেই বেরিয়ে পড়ে। দরজার কাছে যেতেই আয়াতের মনে পড়ে কিছু একটা রেখে এসেছে সে রুমে। ইলাফ, আপনি যান, আমি এক্ষুনি আসছি। জলদি এসো আয়াত যান, বলে নেমে পড়ে ইলাফ। আয়াত ভিতরে ঢুকে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নেয়। উল্টে পাল্টে দেখে নেয় একবার। কিছু একটা বলে উঠে বিড়বিড় করে। হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নেয় মূল্যবান জিনিসটি। এরপর সেও বেরিয়ে পড়ে রুম থেকে। জঙ্গল থেকে কিছুটা দূরে একটা ছোট্ট নদী আছে। নদীর পাড়েই ঘুরতে এসেছে দুজনে। আয়াত সারাদিন মন মরা হয়ে থাকে, ঠিকভাবে কথাও বলে না, তাই ইলাফ ভেবেছে তাকে ঘুরাতে নিয়ে যাবে, যাতে একটু মন ভালো হয়ে যায় তার। কিন্তু আয়াত কোথাও যাবে না জানিয়ে দিয়েছে। ইলাফ ও নাছোড়বান্দা, সে যখন বলেছে যাবে তার মানে যেতেই হবে।
ইলাফের এমন খামখেয়ালি আচরণে আয়াত কিছুটা বিরক্ত হয়। আয়াতের ইচ্ছে নেই তাও কেন তাকে জোর করছে। কিন্তু ইলাফের কথার অবাধ্য হওয়ার সাহস নেই তার। তাই সে বলেছে কাছে কোথাও সুন্দর নিরিবিলি জায়গা থাকলে তাকে নিয়ে যেতে, দূরে কোথাও যেতে ইচ্ছুক নয় সে। তাই ইলাফ তাদের বাসা থেকে অল্প দূরত্বে একটি নদীর পাড়ে নিয়ে এসেছে আয়াতকে। উদ্দেশ্য একটাই, তার আয়াত জানের মন ভালো করা। গাড়ি থেকে নেমে আয়াত ঘুরে ঘুরে দেখতে থাকে জায়গাটা। নিরিবিলি একটা জায়গা, মানুষ যাতায়াত একদম নেই। না থাকারই কথা, এই নির্জন জঙ্গলের ভিতর নদীর তীরে কে আসবে। কিন্তু জায়গাটা অত্যাধিক সুন্দর, মনোরম পরিবেশ। নদীর বুক থেকে ভেসে আসা হাওয়ায় খানিকেই মন সতেজ প্রফুল্ল হয়ে ওঠে। নদীর উল্টো পাশে সুবিস্তীর্ণ সবুজ মাঠ। চারদিকে পাখির ডাক আর নদীর পানির মৃদু কোলাহল। সবুজ মাঠের অদূরে গিয়ে মিলিত হয়েছে সুবিস্তীর্ণ আকাশ। চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আয়াত। ইলাফ এসে আয়াতের পাশে দাঁড়ায়। কেমন লাগছে আয়াত জান? আয়াত তাকায় ইলাফের দিকে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলে ওঠে, ভালো। এরপর আবার চোখ রাখে নদী মাতৃকার উপর। ইলাফ হেসে এগিয়ে যায় গাড়ির দিকে। বের করে আনে কয়েকটি চকলেট, সাথে ছোট দুইটা সূর্যমুখী ফুল। এগিয়ে যায় আয়াতের পাশে। এই নাও আয়াত জান। আয়াত তাকায় ইলাফের দিকে। তার দিকেই হাত বাড়িয়ে রেখেছে, হাতে ধরে রাখা সূর্যমুখী ফুল। আয়াত চোখ রাখে ইলাফের চোখে। সূর্যমুখী ফুল এখন আর আমি পছন্দ করি না ইলাফ। আয়াতের এমন বিষাদময় কণ্ঠে চোখ ছোট ছোট করে তাকায় ইলাফ। আমি জানি তোমার মন খারাপ দেখে তুমি এই কথাটা বলছো, সব ঠিক হয়ে যাবে আয়াত জান। আয়াত কণ্ঠে দৃঢ়তা এনে বলে ওঠে, এটার প্রয়োজন নেই। ইলাফ বারবার এক কথা রিপিট করতে চাই না, বলেই অদূরে আকাশের পানে চোখ রাখে। আয়াতের আজকাল আকাশের দিকে তাকিয়ে থাকতে কেমন যেন এক ভালো লাগা কাজ করে। তার বারবার মনে পড়ে যায় ডায়েরিতে লেখা আকাশের কথাগুলো। সত্যি তো, আকাশ চলে গিয়েও কেমন তাকে ছায়ার মতো আগলে রাখছে। বলেছিল সে আগলে রাখবে, কথা রেখেছে সে তার। মৃদু হাসির ঝলক ফুটে উঠে আয়াতের অধর জুড়ে। তৎক্ষণাৎই তা আবার মিলিয়ে যায় বিষণ্ণতায়। ইলাফ চেয়ে চেয়ে দেখছে তার আয়াত জানকে। এই মেয়ের মতিগতি কিছুই ঠাউর করতে পারছে না সে। ইলাফ ফুলগুলো একটা শেকড়ের উপর রাখে, সাথে চকলেটগুলো। এরপর আয়তের আরো কিছুটা কাছে এসে দাঁড়ায়। আয়াত জান। হুম। ইলাফ ফিরে আয়াতের দিকে। আয়াতও ফিরে তাকায় ইলাফের পানে। চোখ রাখে ইলাফের চোখে। তোমাকে দেখার পর বুঝলাম, হতে পারে একটা মানুষও কারো দুনিয়া হতে পারে। একটা মানুষের জন্য আর একটা মানুষ উন্মাদ হতে পারে, পাগল হতে পারে, পুরো দুনিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে আয়াত জান। আয়াত তাকিয়ে আছে, কিছু বলছে না সে। হঠাৎই আয়াতের চোখের কোণা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। পিছিয়ে যেতে থাকে সে। ইলাফ অবাক হয়ে তাকিয়ে থাকে আয়াতের দিকে। কি করছো আয়াত জান, পড়ে যাবে তো। আয়াতের কোন হেলদোল নেই। সে ইলাফের থেকে প্রায় 3 হাত পিছিয়ে যায়। এরপর থেমে গিয়ে নিজের হ্যান্ড ব্যাগ থেকে কিছু একটা বের করে ধরে ইলাফের দিকে। বন্দুক। নিজের হৃদয় কুঞ্চিত কুচকে তাকায় ইলাফ আয়াতের দিকে। আপনার খেলা শেষ ইলাফ, আপনাকে আর কারো জীবন নিতে দিব না আমি। পারলে ক্ষমা করে দিবেন আমাকে। ইলাফ আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে জানে তার আয়াত জান তার সাথে মজা করছে। তার আয়াত জান তাকে নাকি গুলি করবে। তার বাচ্চা আয়াত জান কখন কি করে নিজেও জানে না। ঠাপ। পুরো শরীর ঝংকার দিয়ে উঠে ইলাফের দুগদম পিছিয়ে যায় সে। ঠাপ। পুরো শরীর ঝংকার দিয়ে উঠে ইলাফের দুগদম পিছিয়ে যায় সে। সাদা শার্ট মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে। কিন্তু তার চোখ জোড়া স্থির তার আয়াত জানের দিকে। চোখে নেই কোন অস্থিরতা, নেই কোন বিষাদ। শান্ত চাহনি, নির্লিপ্ততা ভঙ্গিমা, অবিচল, অনল। অনুভূতি শূন্য সে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে তার আয়াত জানের দিকে। এত তারই আয়াত জান, তাই না? সে স্বপ্ন দেখছে না তো? না, এটা তো কোন স্বপ্ন না, সত্য, এক মর্মান্তিক করুণ সত্য। যার মুখোমুখি হতে হবে কখনো হয়তো চিন্তাই করেনি ইলাফ। ইলাফের শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। নদীর স্রোতের ন্যায় রক্ত গড়িয়ে পড়ছে তার বক্ষপিঞ্জিরা হতে। লাল বর্ণে রঞ্জিত হচ্ছে তার প্রশস্ত বুক। চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে তার হৃদমাজারে। উহুয়ে ব্যথা কোন বাইরের আঘাতের জন্য নয়, বরং প্রিয়জনের দেওয়া আঘাতের ব্যথা, যেটা সহ্য করতে ইলাফের মতো পাথর হৃদয়ের মাঝেও কম্পন অনুভূত হচ্ছে। তার শরীর অসাড় হয়ে আসছে। মস্তিষ্কের সাথে লড়াই করে সে ব্যর্থ হচ্ছে।
হাঁটু ভেঙ্গে বসে পড়ে সেই অমসৃণ পাথর কণা মিশ্রিত নদীর পাড়ে। ছল ছল চোখে তাকায় তার আয়াত জানের দিকে। আয়াত সে তো মানব মূর্তি, প্রাণ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলাফের পানে। বক্ষপিঞ্জিরা অস্বাভাবিক উঠানামা করছে তার। চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। এই অশ্রুধারা যে থামবার নয়। এই যে শুরু, এর কি আদৌ শেষ আছে কোথাও? আয়াতের বেঁচে থাকার শেষ সম্বল তার সামনে ধুকে ধুকে মরছে, আর আয়াত নীরব দর্শকের মতো তা দেখে চলেছে। আয়াত ধরা গলায় বলে ওঠে, আমাকে আপনি ঠিকই পেয়েছিলেন ইলাফ, আর একজন কি বিভৎস ভাবেই না আমাকে হারিয়েছিল। কেন এমন করলেন ইলাফ, কেন? ইলাফ অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে, আমাকে যে ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে নিঃসন্দেহে আমি তাকে ভীষণ ভালোবাসি আয়াত জান। এই একটা জায়গাতেই আমি দুর্বল, শুকনো পাতার মতন মর্মর শব্দে চিহ্ন ভিন্ন হয়ে যাই, ভেঙ্গে গুড়িয়ে যাই, কখনো স্বেচ্ছায় কখনো অনিচ্ছায়। আর আমার সবচেয়ে দুর্বল জায়গাটা হলে তুমি আয়াত জান। মানুষও তো মানুষের ঘর, আমার সেই ঘর হলে তুমি আয়াত জান। আর তুমি আমাকে সেই ঘর হতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ। আমি তো চিরকাল স্থির থাকতে চেয়েছি, কিন্তু আমাকে নেয়নি কেউ, না ঘর, না পথ, না পাহাড়, না সমুদ্র, আর না তুমি। কিছুটা থামে ইলাফ। জোরপূর্বক কয়েকটা প্রশ্বাস গ্রহণ করে, এরপর আবার বলে ওঠে, চাঁদের মতো আলো দিয়ে আমার জীবনটা আলোকিত করে দিয়েছিলে আয়াত জান, দূর করে দিয়েছিলে আমার সকল অমানিসা। সেই তুমি আবার আগুনে ভস্ম করে দিলে আমাকে। আমাকে ভঙ্গুর করে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল আয়াত জান? আমার সকল পাপের মধ্যে তুমি ছিলে একমাত্র পুণ্য, সকল মিথ্যার মাঝেও ছিলে একমাত্র চিরন্তন সত্য, আমার হৃদয় রানী, আমার ভালোবাসা। তোমাকে ঠিক কতটা ভালোবাসি জিজ্ঞেস করেছিলে একদিন, বলেছিলাম যত্ন সহকারে সেই উত্তর দিব। আজ বোধহয় সেই সময় চলে এসেছে, এরপর হয়তো আর কখনো বলার সুযোগ পাব না। থামে ইলাফ। দুফোঁটা অশ্রু নির্গত হয় তার কপল বেয়ে। এরপর আবার বলতে শুরু করে, তোমায় স্বচ্ছ একটা হৃদয় দিয়েছিলাম, দিয়েছিলাম সবটুকু ইচ্ছে আর স্বাধীনতা। তুমি কোন রঙে রঙাবে বুঝে উঠতে পারছিলে না, পুরো একটা এই আমিকে দিয়ে দিয়েছিলাম তোমায়। অতঃপর ছুঁড়ে ফেলে তুমি। কতখানি ভালোবাসি প্রশ্ন করেছিলে সন্দিহান চোখ দুটো দ্বিধাহীন মেলে। ভালোবেসে যদি হয় মৃত্যু পরিণাম, তবুও আমি তোমাকে ভালোবেসেছিলাম আয়াত জান। সারা জনম ভালোবাসবো। আমি হাসি মুখে তোমার ভালোবাসা গ্রহণ করলাম। ভালো থেকো তুমি, ভীষণ ভালো থেকো আমার হৃদয় হরণী। নিজেকে ধরে রাখা দেয়। আর বেশি সময় নেই ইলাফের কাছে। ঝুঁকে পড়ল সে জমিন কোলে। দেহের নিচে চাপা পড়ে মরমর করে উঠল শুকনো পাতা। সামনে ভেসে উঠল তার হৃদয়রানীর নিষ্পাপ মুখশ্রী। আয়াতের সমস্ত শরীর যেন জমাট বেঁধে পাথরে পরিণত হল। নিজের সামনে ধরিত্রী গুড়িয়ে যাওয়ার মতো অনুভূতি অনুভূত হল তার। অতর্কিতে পা জোড়া ছুটে গেল নিজের অর্ধাঙ্গের পানে। অত্যন্ত যত্নে ইলাফকে তুলে নিল নিজের বাহুডোরে, যেন সে মোমের পুতুল সামান্য জোর প্রধানে গলিত হবে। শুকলো কিছুটা নিকটে কম্পিত কণ্ঠে ডাকল, ইলাফ। মিটমিট করে তাকালো ইলাফ। ডাকটি তার হৃদয়ে গিয়ে এক প্রশান্তির হাওয়া ছড়িয়ে দিয়েছে। অজানা আবেগে উদ্ভাসিত হলো নয়নজোড়া। নীল নেত্রপল্লব বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। অত্যন্ত মৃদু কণ্ঠে উচ্চারণ করল, আয়াত জান। জোরপূর্বক অন্তিমবারের মতো নিজের হাত ঠেকালো আয়াতের রক্তিম গালে। ক্ষীণ স্বরে উচ্চারণ করল, ভালোবাসি আমার হৃদয় রানী, অনেক বেশি ভালোবাসি। তৎক্ষণাৎ আয়াতের বুকে আবদ্ধ হলো সে। আয়াতের সর্বাঙ্গ কাঁপছে অনুভব করল ইলাফ। আয়াতের মুখ থেকে অস্ফুট শব্দ প্রতিধ্বনিত হলো বারংবার, সরি ইলাফ, সরি। ইলাফ অস্ফুট স্বরে উত্তর করল, কেঁদো না আয়াত জান, আমি ছিলাম, আছি, থাকবো, শুধু তোমার হয়। আর কিছুই উপলব্ধি সম্ভব হলো না পরিশ্রান্ত মস্তিষ্কের পক্ষে। একটুখানি বিশ্রাম দরকার। ঘুম আসছে, প্রচণ্ড ঘুম। সুখ সুখ অনুভূতির মাঝে উষ্ণতায় জড়ানো আলিঙ্গনে ইলাফের দৃষ্টি বুজে এলো। তার আয়াতজানের বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাবে সে। অবশেষে একটি স্বস্তির নিঃশ্বাস নির্গত করে চৈতন্য হারালো সে। ইলাফের পুরো শরীর শিথিল হয়ে পড়তেই আয়াত জমে গেল সম্পূর্ণ। বিহ্বল হয়ে তাকে নিজের দিকে ফেরালো। খানিক ঝকালো, কথা বলুন ইলাফ, প্লিজ কথা বলুন। তাকান আপনার আয়াতজানের দিকে। না, আর কোন প্রতি উত্তর এলো না কাঙ্ক্ষিত মানুষটার থেকে। আয়াতের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল বিষাদের অশ্রুকণা। ইলাফের দুগালে হাত রেখে মমতার স্বরে বলে উঠল,
আমিও আপনাকে ভালোবাসি ইলাফ, ভীষণ ভালোবাসি। অবচেতন মস্তিষ্ক আর চেতনা ধরে রাখতে পারল না। সেও ঢলে পড়ল তার হৃদয়স্বরের প্রশস্ত বুকে। আহ, এই বুঝি সমাপ্ত হলো এক প্রণয় কাব্যের। কেটে গেল 4 মাস। উহু, 4 মাস নয়, আয়াতের মনে হলো 4 যুগ। ভালোবাসার মানুষ ছাড়া পৃথিবীটা কতটা অসহায় আর যন্ত্রণাদায়ক হাড়ে হাড়ে টের পাচ্ছে আয়াত। শূন্য আকাশের দিকে তাকিয়ে মনে করতে থাকে সেদিন তার বাবা মায়ের মৃত্যুর পর পাওয়া চিরকুটের লেখাগুলো। তুমি হয়তো বিশ্বাস করবে না চাঁদ, কিন্তু তোমার আকাশ, তোমার ভালোবাসা, তোমার অর্ধাঙ্গকে ইলাফ মেরেছে। তোমার বাবা মা সব সত্যি বলতে চেয়েছিল তোমাকে, তাই ইলাফ তাদের কেউ মেরে ফেলেছে। জানি না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, কিন্তু তোমাকে বিয়ে করেছে ওর উদ্দেশ্যে, আর অতি শীঘ্রই তোমাকেও মেরে ফেলবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। সেদিনের কথা ভাবতেই দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। সেদিন ইলাফকে গুলি করার পর আয়াত জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরেছিল প্রায় 1 সপ্তাহ পর। সাময়িক কোমায় চলে গিয়েছিল সে। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করেছিল কোন এক হাসপাতালের কক্ষে। সেখান থেকে মাহফুজা খান, আজ জামশেদ খান, তাকে খান বাড়িতে নিয়ে এসেছিল। এখানেই থাকছে সে এখন। নিজের বলতে তার কেউ নেই আর। একটা সময় ছিল অনেকেই, যারা তাকে ফুলের মতো যত্ন করত। কিন্তু সবাইকে হারিয়েছে সে। যখন সব হারিয়ে তার একটা শেষ সম্বল ছিল বেঁচে থাকার, তাকেও নিজের হাতে শেষ করে দিয়েছে। আয়াত যখন বুঝতে পেরেছিল ইলাফ আর বেঁচে নেই, সেদিন নিজেকে উন্মাদ বলে আখ্যায়িত করেছিল। যেই সেই উন্মাদ নয়, এক বদ্ধ উন্মাদ। যে কিনা নিজের ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছিল নিজ হাতে। এ জীবন নিয়ে এখন আর কোন আশা স্বপ্ন নেই তার। আজকাল বড্ড ফুরিয়ে যাওয়ার নেশা চেপেছে। আয়াতের মনে হচ্ছে এই অবারিত সৌন্দর্য তার জন্য নয়, এই শরতের শুভ্রতা, নীলকমল কিংবা সব চমৎকারী কাণ্ড কারখানার কাছে সে বড্ড ফিকে। সবকিছু ছেড়ে ছুড়ে পাড়ি জমাতে ইচ্ছে করে দিগন্তপানে। আসলে নক্ষত্রেরও যেখানে মরে যেতে হয় সেখানে সে কোন ছাইপাশ। মানুষ চাইলেই তো আর থেকে যেতে পারে না। তাকে যে ফুরিয়ে যেতেই হয়। আয়াতের সময়ও ফুরিয়ে আসছে। নিস্তব্ধ শব্দের ভেতর ডুবে যাওয়াটাকেও সে এখন একটা শিল্প হিসেবে দেখছে। প্রতিনিয়ত ডুবছে সে অতল গহ্বরে। অনেকটা গভীরে, সবার হতে অনেক দূরে। আলো ঝাপসা হয়ে আসছে আধারের ছোঁয়ায়, আকাশ ভাসছে রঙিন মেলায়। নক্ষত্র ফিরে আসে একদিন আর রেখে যায় শূন্য স্মৃতি বুক জুড়ে। স্বপ্নের মতো উড়ে যায় রাত্রি দিনের ভাঁজে। আয়াত এক দীর্ঘশ্বাস ত্যাগ করে। তার জীবনটা এমন না হলেও পারত। আয়াত আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এই নির্মল নেত্রোদয় ও তার সূক্ষ্ম সুনির্দিষ্ট দৃষ্টিপাত আড়ালে আবডালে খুঁজে ফেরে এক হারিয়ে যাওয়া ঢেউয়ের ইন্দ্রজাল। যে ঢেউয়ের তরঙ্গে কমল পল্লবে একদা এক গোলাপের আলতো স্পর্শ লেগেছিল। তাকে দেখেই কপালের মধ্যিখানের কালো তিলক হঠাৎই হেসে উঠেছিল আনন্দ ধরায়, কৃষ্ণকেশ মেতেছিল বাতাসের সাথে দল খেলার সখ্যতায়। সেই ঢেউখানা ভাসিয়ে নিয়ে গিয়েছিল একরাশ আবেগে জর্জরিত সকল বেদনা। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। মনে করতে থাকে ইলাফের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা। ইলাফ খাটে শুয়ে আছে। আয়াত এসে ইলাফের পাশে বসে। ইলাফ হঠাৎই এক টানে আয়াতকে নিজের কাছে নিয়ে আসে। আয়াত তাল সামলাতে না পেরে ইলাফের বুকের উপর এসে পড়ে। আয়াতের মুখ ঝুঁকে পড়ে ইলাফের মুখের সামনে। ইলাফ গভীরভাবে আয়াতকে দেখতে থাকে। ইলাফের চোখ আয়াতের সারা মুখে বিচরণ করছে। আয়াতও তাকিয়ে আছে ইলাফের দিকে। আয়াতের সামনে আসা চুলগুলো খুব যত্ন সহকারে কানের কাছে গুজে দেয় ইলাফ। ধীর কণ্ঠে বলে উঠে ইলাফ। হুম। মুচকি হাসে আয়াত। ইলাফের এমন হাসকি কণ্ঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়াত, গভীরভাবে চুমু খায় ইলাফের গালে। আয়াতের চুলের ভাঁজে হাত গলিয়ে দেয় ইলাফ। টেনে আরো নিজের কাছে নিয়ে আসে। আয়াতের নিঃশ্বাস আছড়ে পড়ে ইলাফের চোখে মুখে। ধীরে ধীরে আয়াতের নরম ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয় ইলাফ। গভীর ভালোবাসার ছোঁয়া দিতে থাকে তার প্রেয়সীর নরম ওষ্ঠাধরে। এত মধুময় সময়ের কথা মনে পড়তেই আয়াতের চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। চোখ খুলে তাকায় সে, শুধু শূন্যতায় ভরা চারপাশ আর সব স্মৃতির মতো দূর। আয়াত বিড়বিড় করে আওড়ায়। তোমাকে মনে পড়া বিগত দিন, তোমাকে হারানোর বেদনায় বর্তমান, তোমাকে ফিরে পাবার আশায় থাকা ভবিষ্যৎ, জানে পেয়ে হারানোর কষ্ট ঠিক কেমন। এসো না ফিরে আমার হৃদয়স্বর, আমি দুবেলা বৃষ্টিতে ভিজে না হয় দূরত্ব গুছাবো।
প্লিজ ফিরে এসো, আমার কল্পনা হয়ে হলেও ফিরে এসো ইলাফ, আমার যে কেউ নেই তুমি ছাড়া। সবচেয়ে বড় যুদ্ধে হয় না কোন রক্তারক্তি, চলে না কোন মামলা মোকদ্দমা, থাকে না কোন সাক্ষী। সবচেয়ে বড় যুদ্ধটা মানুষের হয় নিজের সাথে, নিজের মস্তিষ্কের সাথে। হৃদয়ের অব্যক্ত কথা কেউ জানে না, কেউ বুঝে না এই করুণ অনুভূতি। আয়াত নীরবে নিজের সাথে নিজে সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যে যুদ্ধে আদৌতে হার ছাড়া কিছুই নেই। ভুল করেছে সে মস্ত বড় ভুল, আর এই ভুলের প্রায়শ্চিত্ত কেবল একটাই, তা হলো আত্মহুতি। ইয়ানা চৌধুরী আয়াত ওরফে মিসেস সায়ান ইতিজাজ কতটা বোকা তুমি, হা হা হা। চাপা দেয়াল জুড়ে ধ্বনি প্রতিধ্বনিত হয় সেই হাসি। এতটা বোকা মানুষ হয় জানতাম না। হাসতে হাসতে বলে উঠে ব্যক্তিটি। এরপরই গম্ভীর হয়ে যায় তার চেহারার আদল। রাগে জর্জরিত কণ্ঠে বলে ওঠে, ফাউজিয়া আনান চাঁদ, খুব শীঘ্রই তোমার সময়ও ফুরিয়ে আসছে। না পেলে তুমি আকাশকে, আর না পেলে তুমি ইলাফকে। তুমি তো কেবল একটি খেলার গুটি মাত্র, আর আমার হাতের পুতুল। আমি যেভাবে নাচাবো সেভাবেই নাচবে, আর যেভাবে খেলাবো তুমিও সেভাবেই খেলবে। তুমি কখনোই তোমার অতীত জানতে পারবে না। কে ছিলে তুমি? কি হয়েছিল তোমার সাথে? তোমার আসল পরিচয় কি? কিছুই জানবে না। ভাগ্য করে তোমার দুইবার বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু আফসোস তুমি একজনকেও পেলে না। কিছুটা থামে ব্যক্তিটি, এরপর আবার বলতে শুরু করে, অবশ্য তোমার এতে দোষ দেই কিভাবে বলো? এত বড় ষড়যন্ত্রের শিকার তুমি। যেই সেই ষড়যন্ত্র না, 20 বছরের তিলে তিলে গড়া ষড়যন্ত্র। আর এত ষড়যন্ত্র, সকল প্ল্যান কিভাবে চারখার হতে দেই বলো? তোমার নামের মতোই সুন্দর তুমি, একেবারে পূর্ণিমার চাঁদের মতো। আর ফুলের মতোই কোমল। কিন্তু পৃথিবীটা তো এতটা সহজ নয় চাঁদ, সবাই তোমার মতো এতটা কোমল আর বোকাও না। এখানে মানুষ নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এরপর কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তোমার জন্য আমার খারাপই লাগে বুঝলে চাঁদ, দেখো না তোমাকে ভালোবাসার মতো কত মানুষ ছিল। তোমার দুইজন বাবা মা, আকাশ, ইলাফ, কত কত মানুষ, কিন্তু তোমার দুঃসময়ে কেউ বেঁচে নেই। তোমারও নিশ্চয় তাদের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না চাঁদ? চিন্তা করো না, তোমাকেও খুব শীঘ্রই তাদের কাছে পাঠিয়ে দিব। আফটার অল এই পৃথিবীতে তোমার আর কেউ নেই, তুমি একা একা বেঁচে থাকলে কষ্ট পাবে, আমার সেটা ভালো লাগবে না চাঁদ বেবি। বলতে বলতেই ব্যক্তিটি লাল মার্কারে চাঁদের একটি ছবিতে ক্রস চিহ্ন এঁকে দেয়। এরপর দূরে ছুঁড়ে ফেলে ছবিটি। ধীরে ধীরে তার সব প্ল্যান সাকসেস হয়েছে। আর মাত্র লাস্ট প্ল্যান, এরপরই সমাপ্ত হবে তার এত বছরের সাধনা। এত বড় মাস্টার প্ল্যান করে সে নিজেকে নিয়ে গর্বিত বোধ করছে। খানিকক্ষণ বসে বসে নিজেকে বাহবা দিতে থাকে ব্যক্তিটি। একটা কক্ষে অবস্থিত মাঝ বরাবর একটা রিংয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এহসানকে। ঝুলানো অবস্থায় তাকে বেধড়ক মেরে যাচ্ছে সামনে থাকা ব্যক্তিটি। নিঃশ্বাস নেওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না এহসান। কে এভাবে তাকে মারছে সেটাও জানে না সে। চোখ বেঁধে রাখা তার মোটা কালো কাপড়ে। ব্যথায় চিৎকারও করতে পারছে না সে, মুখ পর্যন্ত বেঁধে রেখেছে। হাত বাঁধা তার মোটা দড়িতে। মারের কারণে কেবল এপাশ ওপাশ ঘুরে যাচ্ছে সে পাঞ্চিং ব্যাগের মতো। শরীরে কেবল একটিমাত্র বস্ত্র, তা ব্যতীত সকল শরীর উন্মুক্ত। মারের আঘাতে পুরো শরীর রক্ত বর্ণ ধারণ করেছে তার। কিছু কিছু জায়গায় ছিলে রক্ত বের হচ্ছে। উল্টো ঝুলে থাকায় শরীরের রক্ত সঞ্চালন বাধা প্রাপ্ত হচ্ছে। এক সময় ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায় সে। এহসান জ্ঞান হারাতেই থেমে যায় ব্যক্তিটি। হাত ব্যথা হয়ে গেছে, কিছুটা বিশ্রাম দরকার তার। এরপর শুরু করতে হবে তার মোক্ষম কাজ। প্রায় 1.5 ঘন্টা পর জ্ঞান ফিরে এহসানের। জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করে একটি লোহার টেবিলের উপর। মুখে তার শক্ত কাপড়ে বাঁধা, কিন্তু এবার চোখটা খোলা। চারপাশে মাথা ঘুরিয়ে একবার দেখে নেওয়ার চেষ্টা করে সবকিছু। শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। চোখের পাতা ঠিকমতো খুলতেও পারছে না। চারদিক কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। পুরো শরীর তার ব্যথায় জর্জরিত হয়ে আছে। হ্যালো মিস্টার এহসান। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে এহসান ধীরে ধীরে চেষ্টা করল চোখ দুটো পুরোপুরি খোলার। ঝাপসা চোখে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সবকিছু। বিশাল বড় একটা এরিয়া, অথচ দেখতে কেমন অদ্ভুত। নীলাভ সবুজ আলোয় ছড়াছড়ি চারদিকে। মাথা ঘুরিয়ে দুপাশে তাকাতে নিজের বর্তমান পরিস্থিতি দেখে চমকে উঠল এহসান। তার দুবাহুতে ভেইনে নিডল সুই বিধানো, এবং তার মাথার দুপাশে দুটো স্ট্যান্ড যেখানে দুটো ব্লাড ব্যাগ ঝুলছে।
অর্থাৎ ভেইন পাংকচার কিট, ব্লাড কালেকশন কিট, যাতে সুইয়ের সাথে একটি টিউব নল সংযুক্ত থাকে যা দিয়ে দেহ থেকে রক্ত গিয়ে ব্লাড ব্যাগে সংরক্ষিত হয়। একই সাথে দুটো ব্যাগে এহসানের দেহ থেকে রক্ত সংরক্ষণ করা হচ্ছে, যার ফলে তার শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ছে। এখন কেমন লাগছে মিস্টার এহসান? সুপরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছাতে পাশ ফিরে তাকায় এহসান। কালো রঙের এপ্রন পরিহিত ব্যক্তিটি একটি টেবিলের সাথে হেলান দিয়ে তার দিকে দাঁড়িয়ে কফি পান করছে আর মুচকি হাসছে। অপ্রত্যাশিত চেহারা সামনে ভেসে উঠতেই অবাকের চরম পর্যায়ে চলে যায় এহসান। নিজের মাথা নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে এহসানের মুখের বাঁধন আরও শক্ত করে বেঁধে দেয়। এরপর কিছুটা ঝুঁকে গিয়ে ফিসফিস করে উচ্চারণ করে, শু, ডোন্ট মেক এনি নয়েজ। এরপর এগিয়ে গিয়ে রক্ত ভর্তি ব্যাগগুলো খুলে নিয়ে একটা ফ্রিজারে রেখে আবার এহসানের কাছে এগিয়ে এসে বলতে শুরু করে, জানো তো রক্তগুলো কেন নিয়েছি? ও আচ্ছা, তুমি কিভাবে জানবে? বরঞ্চ আমি বলে দিচ্ছি। এই দুটো ব্যাগ রক্ত নিয়ে তোমার শরীর থেকে কিছুটা রক্ত কমিয়ে নিয়েছি, যাতে একটু পর তোমাকে কাটাকুটি করতে গেলে অতিরিক্ত রক্তের কারণে আমার কোনো অসুবিধে না হয়। আর এই দুই ব্যাগ রক্ত কোথাও ডোনেট করে দিব, অন্তত শেষ বেলায় তোমাকে দিয়ে, যাতে কোন পুণ্যের কাজ হয়। ভালো করেছি না বলো? এহসান অশ্রুসিক্ত নয়নে ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। তার অন্তিম সময় ঘনিয়ে আসছে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে টুলবক্স থেকে ধারালো দুটো ব্লেড হাতে তুলে নেয়। এরপর সেগুলো রাখে এহসানের উন্মুক্ত বুকে। সুন্দর করে আঁকতে থাকে তার প্রশস্ত বুকে। রক্তে রঞ্জিত হতে থাকে এহসানের প্রশস্ত বুক। ব্যথায় ককিয়ে উঠে এহসান। ঘুমগানির শব্দে হিম হয়ে আসছে সম্পূর্ণ কক্ষ। আঁকিবুকি শেষ হলে ব্যক্তিটি ব্লেডগুলো রেখে একটা মাঝারি সাইজের বাটি হাতে নেয়। দুটো প্যাকেট থেকে লবণ আর মরিচ একসাথে করে কিছুটা পানি দিয়ে বাটিতে মেশাতে থাকে। মেশানো শেষ হলে একটা ক্রূর হাসি মুখে ঝুলিয়ে এগিয়ে আসে এহসানের দিকে। এহসান চোখ বড় বড় করে দেখতে থাকে সামনে থাকা ব্যক্তিটির কার্যকলাপ। নিজের পরবর্তী অবস্থার কথা আঁচ করতে পেরে দুচোখ বেয়ে অনর্গল অশ্রুধারা পড়তে শুরু করে। আগুনের ফুলকির ন্যায় শরীর জ্বলে উঠতেই আঁতকে উঠে এহসান। ব্যক্তিটি এহসানের কাটা জায়গায় অত্যন্ত যত্ন সহকারে লবণ মরিচের প্রলেপ লাগিয়ে দিচ্ছে। পুরো শরীর জলে ভস্ম হয়ে যাচ্ছে এহসানের। এক্ষুনি নিজের গলা নিজের হাতে কেটে মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। হাত খোলা থাকলে অবশ্যই এই মুহূর্তে তাই করত এহসান। লবণ মরিচের প্রলেপ দেওয়া শেষ করে ব্যক্তিটি আবারও পাশে রাখা কফির মেশিন থেকে ধোয়া ওঠা কফি নিয়ে মগে চুমুক বসায়। উমুম, অনেক মজা। এহসানের দিকে তাকিয়ে ব্যক্তিটি কফি খেতে খেতে আবারও এহসানের পাশে এসে দাঁড়ায়। কিছু একটা মনে করে আবারও বাঁকা হাসে। কফি মগ ধরে রাখা হাতটাকে এহসানের বুকের সামনে নিয়ে ধরে। এরপর গরম কফিগুলোকে বৃষ্টির পানির মতো উপর থেকে ছেড়ে দেয় এহসানের জ্বলন্ত উন্মুক্ত বুকে। গঙ্গানির শব্দ দ্বিগুণ বেড়ে যায় এহসানের। সে মনে মনে একটাই দোয়া করতে থাকে, যাতে সে মরে যায়। এই মুহূর্তে তার একটাই চাওয়া, সেটা হলো মৃত্যু। এহসানের এমন অসহ্যকর ছটফটানি এক প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে ব্যক্তিটির অন্তরে। ব্যক্তিটি এবার কিছুটা সময় দেয় এহসানকে। এত জলদি তো সে মরতে দিবে না তাকে। আরও কষ্ট দিবে সে। তিলে তিলে শেষ করবে তাকে। ব্যক্তিটি এবার একটা বড় সাইজের চাপাতি হাতে নেয়, এগিয়ে গিয়ে এহসানের বাম হাতের পাশে দাঁড়ায়। সজোরে কোপ বসায় এহসানের বাহু বরাবর। পরপর কয়েকটা কোপ দিতে থাকে। অবশেষে খুলে আসে এহসানের একটা হাত। হাতটা টেনে নিয়ে রাখে পাশে থাকা বুচার টেবিলের উপর। নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করে আর না পেরে জ্ঞান হারায় এহসান। ব্যক্তিটি একটি ফার্স্ট এইড বক্স নিয়ে গিয়ে দাঁড়ায় এহসানের পাশে। কাটা অংশে ব্যান্ডেজ করে দিতে থাকে। ব্যান্ডেজ করা শেষ হলে এবার ঠান্ডা পানি এনে মরিচের প্রলেপ দেওয়া স্থান ধুয়ে দেয়। এরপর ক্ষতবিক্ষত স্থানে মলম লাগাতে লাগাতে বলে ওঠে, এর থেকেও অধিক কষ্ট পেয়ে তোমাকে মরতে হবে এহসান। কাল পর্যন্ত বেঁচে থাকো, প্রমিস করছি কালকে তোমাকে নিশ্চিতভাবে মরতে হবে। চাইলে তো আমি তোমাকে এখনই মারতে পারতাম, কিন্তু তুমি যত তাড়াতাড়ি মরে যাবে ততই তোমার শাস্তি যে কম হয়ে যাবে। এরপর উঠে গিয়ে ওর হাতের সাথে একটি স্যালাইন নল সংযুক্ত করে দেয়। এবার আবার নিজের কাজে লেগে পড়ে। কেটে রাখা হাতটা থেকে ছুরির সাহায্যে অনেক সুন্দর করে মাংসগুলো ছাড়িয়ে নিতে থাকে। এমন ভাবে কাটতে থাকে যেন এগুলো দিয়ে বিশেষ রকম কোনো রান্না করা হবে। ইলাফের একটি ছবি বুকের মাঝে নিয়ে শূন্য দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে আয়াত।
অথচ ইলাফ বেঁচে থাকলে এই মুহূর্তে হয়তো সে ইলাফের বুকে মুখ লুকিয়ে বসে থাকতো আর ইলাফ যত্ন করে তার মাথায় হাত বুলিয়ে দিত। হাত বুলাতে বুলাতে মাঝে মাঝে হয়তো ভালোবাসার পরশ একে দিত তার কপালের মধ্যিখানে। কতটা মধুময় হতো সময়টা। কিন্তু এগুলো এখন কেবলই নিছক স্বপ্ন ব্যতীত আর কিছুই নয়। নিঃসন্দেহে ইলাফ তাকে ভীষণ ভালোবাসত। ইলাফের যত হাজার উদ্দেশ্যই থাকুক না কেন আয়াতের প্রতি তার ভালোবাসায় বিন্দুমাত্র খাদ ছিল না। পুরো দুনিয়া মিথ্যে হলেও আয়াতের প্রতি ইলাফের ভালোবাসা ছিল এক চিরন্তন সত্য যা আয়াত কখনোই অস্বীকার করতে পারবে না। কিন্তু এই কথাটা বুঝতে আয়াত বড্ড দেরি করে ফেলেছে। এখন অনেকটা সময় চলে গিয়েছে। ভুল শুধরানোর মতো সময় এখন আর নেই। হারিয়ে যাওয়া মানুষ আর কখনো ফিরে আসে না। কেবল তাদের স্মৃতিটুকু বেঁচে থাকে অন্তরে। আয়াত কেবল ইলাফের সাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিটুকু নিয়েই বেঁচে আছে। চোখে মুখে পানি পড়তেই মিটমিট করে তাকায় এহসান। তাকাতেই নজরে আসে তার দিকে ঝুঁকে থাকা সুপরিচিত চেহারাটি। এহসান চোখ খুলে থাকাতেই চৌড়া হাসে ব্যক্তিটি। ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর ন্যায় দাঁতগুলো চিকচিক করে ওঠে। নিঃসন্দেহে হাসিটি অত্যন্ত নজরকাড়া। যে কারো দৃষ্টি স্থবির করে দিতে সক্ষম। হাসি দমিয়ে এহসানের উদ্দেশ্যে ব্যক্তিটি বলে ওঠে, ঘুম নিশ্চয়ই ভীষণ ভালো হয়েছে, তাহলে এবার উঠে পড়ো, আর ঘুমানোর কোন প্রয়োজন নেই। তোমার হাতে বেশি সময় নেই, এরপর না হয় একেবারের জন্য ঘুমিয়ে পড়ো। এহসান ছলছল চোখে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তিটির দিকে। দৃষ্টিতে তার হাজারো আকুতি নিজের প্রাণ ভিক্ষে চাওয়ার। কিন্তু তাতে কোন ভ্রুক্ষেপ নেই ব্যক্তিটির। যেন এহসানের এমন আকুতি ভরা দৃষ্টি তাকে এক পৈশাচিক আনন্দ দিচ্ছে। ভালোই লাগছে তার অন্তরে। কেমন যেন এক প্রশান্তির বাতাস খেলে যাচ্ছে। ব্যক্তিটি টুল বক্স থেকে একটি প্লাস নিয়ে এহসানের ডান হাতের পাশে দাঁড়ায়। প্লাসের সাহায্যে একে একে এহসানের হাতের সবগুলো নখ তুলে নেয়। নখ তোলা শেষ হলে একটা চাপাতি হাতে তুলে নেয় ব্যক্তিটি। একে একে কাটতে থাকে এহসানের হাতের আঙ্গুলের মাথাগুলো। সে চাইলে একেবারে আঙ্গুলগুলো কেটে ফেলতে পারে, কিন্তু এতে এহসানের কষ্ট কিছুটা কম হবে, যেটা সে চায় না। সে এহসানকে নরক যন্ত্রণা দিতে চায়। প্রতিটি আঘাতের যন্ত্রণা যাতে এহসানকে নিজের মৃত্যু কামনা করতে বাধ্য করে। আর এতেই সে অন্তরে প্রশান্তি অনুভব করবে। এহসানকে দ্বিগুণ কষ্ট দিতে সে অল্প অল্প করে আঙ্গুলগুলো কাটতে থাকে। আঙ্গুলের প্রতিটা ভাঁজের মধ্যে এসে একটা করে কোপ মারে, আর সাথে সাথেই সুগার ক্যান্ডির মতো সেগুলো ছিটকে দূরে সরে যায়। আর এইদিকে এহসান ধীরে ধীরে নিজের সকল শক্তি হারিয়ে ফেলছে। আগে থেকেই তার শরীর দুর্বল থাকায় কষ্টে তার ঘুমগানি পর্যন্ত ঠিকভাবে শোনা যাচ্ছে না। আঙ্গুলগুলো কাটা হলে ব্যক্তিটি এবার একটা ড্রিল মেশিন নিয়ে আসে। যেটা চালু করতে বিকট শব্দে এহসানের আত্মা কেঁপে ওঠে। ব্যক্তিটি এবার ড্রিল মেশিন নিয়ে এহসানের শরীরে ফুটো করতে থাকে। একটা ফুটো করে 30 সেকেন্ডের মতো থামে ব্যক্তিটি। এহসানকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়ে আবার আরেকটা ফুটো করে। ধীরে ধীরে সে এহসানের শরীরে অনেকগুলো ফুটো করতে থাকে যাতে এহসান অধিক যন্ত্রণা সহ্য করে। ফুটো করতে করতে ব্যক্তিটি এহসানের সম্পূর্ণ শরীর মৌমাছির চাকের মতো করে ফেলেছে। এখন শুধু আর একটা ফুটো করা বাকি, যেটা করলে কয়েক সেকেন্ডের মধ্যে এহসানের মৃত্যু নিশ্চিত। আর সে জায়গা হলো বক্ষপিঞ্জিরায় অবস্থিত হৃদযন্ত্র। ব্যক্তিটি ক্রূর হেসে অন্তিম ছিদ্র করার দিকে হাত বাড়ায়। পরক্ষণে কিছু একটা মনে করে চলন্ত ড্রিল মেশিনটা এহসানের এক পাশে রাখে। এগিয়ে গিয়ে একটি কুড়াল হাতে নেয়। এক হাতে কুড়াল রেখে আরেক হাতে ড্রিল মেশিন তুলে নেয়। এরপর অন্তিম বারের মতো ছিদ্র করে এহসানের হৃদযন্ত্র বরাবর। ছিদ্র করা শেষ করে ড্রিল মেশিনটা রেখে দেয় পাশে। এদিকে এহসানের ছটফটানি কয়েকশো গুণ বেড়ে যায়। সে এখন নিজের অন্তিম সময় গুনছে। ব্যক্তিটি এগিয়ে গিয়ে এহসানের মুখের বাঁধন খুলে দেয়। এহসানের মুমূর্ষু অবস্থা সে অনুভব করতে চায়। যন্ত্রণার চিৎকার সে শুনতে চায়। বাঁধন খুলতে এহসান প্রাণপণে চিৎকার করতে থাকে। এহসানের চিৎকার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে চাপা দেয়াল জুড়ে। ব্যক্তিটি এহসানের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, বলো তো আমি কে? এহসান চোখ বড় বড় করে তাকায়। আ পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে ব্যক্তিটি কুড়াল দিয়ে সজোরে কোপ বসায় এহসানের মাথার খুলি বরাবর। সাথে সাথে মাথা দুই ভাগে বিভক্ত হয়ে ভিতর থেকে এহসানের সকল মগজ বেরিয়ে আসে। এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠে এহসান। কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে এহসানের সম্পূর্ণ দেহ।
এক স্বস্তির নিঃশ্বাস নির্গত হয় ব্যক্তিটির অভ্যন্তর থেকে। মুচকি হেসে বাকি কাজ করতে চলে যায় সে। শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ, কোনোটাই উপভোগ করার বিন্দুমাত্র আগ্রহ নেই আয়াতের মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় একরত্তি ঘুম। সেই সন্ধ্যাবেলাতে বারান্দায় এসে বসেছিল আয়াত, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দার এক কোণ ঘেঁষে বসে আছে আয়াত। আজকাল এটা তার নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও আজকাল কোনো খাবারই সে ঠিকভাবে খেতে পারে না। খাবে কি করে সেগুলো তো ইলাফ তাকে রান্না করে যত্ন করে খাইয়ে দেয় না। আয়াতের খালি মনে হয় এই বুঝি ইলাফ এসে তাকে বলবে, এখানে কি করছো আয়াত জান, আর খাওয়া দাওয়া করছো না কেন ঠিকভাবে? তোমার শরীর খারাপ করবে তো। কিন্তু প্রতিবার তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে ইলাফ আর ফিরে আসে না। আয়াতের অপেক্ষা যেন শেষই হয় না। তার বারবার মনে হয় ইলাফ আসবে তার কাছে। তার আয়াতজানকে সে কিছুতেই কষ্ট পেতে দিবে না। সে তো কখনোই তার আয়াতজানের শরীরে ফুলের টোকা অবধি লাগতে দিত না, আর এখন যে আয়াত কষ্ট পাচ্ছে নিশ্চয়ই এটাও সে সহ্য করতে পারবে না। হুট করে একদিন চলে এসে বলবে, কেন কষ্ট পাচ্ছ আয়াতজান? এই তো আমি চলে এসেছি, দেখো আর তোমাকে কোন কষ্ট পেতে দিব না। কিন্তু অবুঝ মস্তিষ্ক কিছুতেই মানতে চায় না ইলাফ বেঁচে নেই। সে তো ইলাফকে নিজের হাতে মেরে ফেলেছে। নিজের ভালোবাসা, নিজের অর্ধাঙ্গকে সে নিজের হাতে গুলি করেছিল। ডুকরে কেঁদে উঠে আয়াত। কি করল সে? কিভাবে পারল ইলাফকে মারতে? এই যে শহরে এত এত মানুষ বাস করে তবুও মানুষ মানুষের অভাবে মরে, মানুষের অভাবে ছটফট করে। এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়। নির্দিষ্ট একটা মানুষের জন্য কেঁদে বুক ভাসায় আমৃত্যু পর্যন্ত। নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে গেলে ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয়। ওই নির্দিষ্ট মানুষ ছাড়া একটি দিনও এক বছরের সমান মনে হয়। আয়াতের ক্ষেত্রেও ঠিক সেরকম। গোটা পৃথিবীটা এখন আয়াতের কাছে জনশূন্য মনে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে কুৎসিত ও ভয়ঙ্কর দৃশ্যগুলো সে এখন নিজের চোখের সামনে দেখছে। ধীরে ধীরে সে বিলীন হয়ে যাচ্ছে কারো ভালোবাসার অতল সাইরে। আয়াতের এখন বড্ড আফসোস হয়। নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী ছিল যে ইলাফের মতো ভালোবাসার মানুষ পেয়েছিল। আর ইলাফ সে তো দুনিয়ার সবচেয়ে হতদরিদ্র অভাগা ছিল, যে হতভাগা কিনা নিজের ভালোবাসার মানুষের হাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আয়াত জান, কি করছো তুমি? কান্না থামাও, দেখো আমি চলে এসেছি। আপনি সত্যিই এসেছেন ইলাফ। চমকে থাকায় আয়াত। আমি সত্যি এসেছি আয়াত জান। আয়াত উঠে গিয়ে ইলাফের সামনে দাঁড়ায়। কিন্তু আমি বড্ড অভিমান করেছি তোমার সাথে আয়াতজান। ছলো ছলো চোখে ইলাফের দিকে তাকিয়ে আছে আয়াত। তুমি কিভাবে আমাকে গুলি করতে পারলে আয়াতজান? আমাকে ক্ষমা করে দিন ইলাফ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইলাফ দুই হাত বাড়ায় আয়াতের দিকে। আয়াত দৌড়ে এসে ঝাপটে ধরে ইলাফকে। আমাকে আর ছেড়ে যাবেন না তো ইলাফ? কাঁদতে কাঁদতে বলে উঠে আয়াত। তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো আয়াতজান? কখনো যাব না তোমাকে ছেড়ে। আমাকে ক্ষমা করে দিন ইলাফ, আমাকে আর ছেড়ে যাবেন না প্লিজ। আমার না আপনাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে আমার। কাঁদতে কাঁদতে বলে উঠে আয়াত। কেঁদো না আয়াত জান, আমি ফিরে এসেছি। আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ইলাফ। আপনি ফিরে এসেছেন ইলাফ, আপনি ফিরে এসেছেন। আমাকে আর ছেড়ে যাবেন না। আপনাকে আমি আর কোথাও যেতে দিব না। আপনি কোথাও যাবেন না। আমার কাছেই থাকবেন। আমাকে ছেড়ে কোথাও যেতে দিব না। কোথাও যাবেন না আপনি, কোথাও যাবেন না, কোথাও যেতে দিব না, কোথাও না। ধরফরিয়ে উঠে আয়াত। পাগলের মতো চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। কোথায় আপনি ইলাফ? আপনি বলেছেন আর আমাকে ছেড়ে যাবেন না, কোথায় আপনি? প্লিজ ফিরে আসুন না ইলাফ, প্লিজ ফিরে আসুন। চিৎকার দিয়ে কেঁদে উঠে আয়াত। স্বপ্ন দেখছিল সে। এই স্বপ্ন কেন সত্যি হলো না? কেন তার ঘুম ভেঙে গেল? সারা জীবনের মতো এই মুহূর্তটুকু নিয়ে সে কেন ঘুমিয়ে পড়ল না? কেন প্রাণের স্পন্দনে ছিটকে আসা অবিশ্বাসের শব্দ ঘুম থেকে উঠে দেখে বৃহৎ শূন্যতা? বেঁচে থাকার অযোগ্য সত্যগুলো শুদ্ধাচারে ভিজে সিদ্ধ হয় না কেন? কেন নীরব ক্রন্দনে অবিরাম অবিরতি পানি ঝরে যায়? কেন বার নার নাছারন্ধ্র পায় অস্তিত্বহীন সে মানবের সুমিষ্ট শোকঘ্রাণ?
বরফের মতো শীতল সেই হাসি, সেটা তো আরো দ্রুতগামী আঘাত হানে বুকে। কেন অন্ধকারে বসে চেনা মুখগুলো দিবারাত্রির গল্প করে? কেন সে সব কিছুই স্বপ্ন? কেন সেগুলো সত্য নয়? কেন পারতে পারতে দুঃখ সহ্য করতে হয়? কেন? কেন? এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? আদৌ কি বেঁচে থাকে মানুষ, নাকি ভিতর থেকে মরে গিয়ে জীবন্ত পুতুলে রূপান্তরিত হয়? আপনার সময় ফুরিয়ে আসছে ষড়যন্ত্রকারী, আপনি নিজেও জানেন না ঠিক কতটা কষ্ট পেয়ে আপনাকে মরতে হবে। একটা মুহূর্ত আপনার কাছে মৃত্যু সম মনে হবে। আমি প্রমিস করছি আপনাকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিব, এতটা তিলে তিলে শেষ করব, এতটা কষ্ট পেয়ে আপনি মরবেন যে এই পৃথিবীর বুকে জন্ম নেয়াটাই আপনার নিজের কাছে অভিশাপ মনে হবে। পৃথিবীতে জন্ম নেয়াটাই আপনার মস্ত বড় ভুল হয়েছে। সে ভুলের শাস্তিও আপনি খুব শীঘ্রই পাবেন। আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঝলসে দিব, যাতে তারা আফসোস করবে কেন আপনার শরীরের অঙ্গী হতে হলো তাদের। আপনার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন ক্রন্দন করে করে বলবে, আমাকে থামিয়ে দাও, মৃত্যু দাও আমাকে। ঠিক যতটা কষ্ট আপনি আমাকে তিলে তিলে দিয়েছেন, ততটা খণ্ডে বিভক্ত করব আপনার হৃৎপিণ্ডকে। শেয়াল কুকুর খুবলে খাবে আপনার শরীরের মাংস। নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে, তাই না? তৈরি হন আপনি, সময় চলে এসেছে। টিক টক টিক টক। 1 সপ্তাহ পর। আমাকে এখানে কে নিয়ে এসেছিস কুর বাচ্চা? তোকে সুযোগ পেলে জীবন্ত কবর দিব। এখনো সময় আছে, ছেড়ে দে আমাকে। চাপা দেয়াল জুড়ে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে শব্দগুচ্ছ আবার তার নিজের কাছেই ফিরে যাচ্ছে। চারদিকে নিকোষ কালো অন্ধকার, শুনশান নীরবতা। নিঃশ্বাসের বেগতিক মৃদু শব্দ বায়ুতে দল খেলে যাচ্ছে বারংবার। নিজের নিঃশ্বাসের শব্দে নিজেই কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। বিশাল এরিয়া ধরে কোন একটা কক্ষ, যদিও অন্ধকারের জন্য কিছু ঠাউর করা যাচ্ছে না, কিন্তু শব্দের ধ্বনি প্রতিধ্বনিতে সেটাই উপলব্ধি হচ্ছে। কে তাকে নিয়ে এসেছে সেটাও বুঝতে পারছে না। সে তো তখন জঙ্গলের ধারে ছিল, যেখানে তার গাড়ি নষ্ট হয়ে গেছিল। গাড়ি থেকে নামতে মাথায় প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করেছে অন্ধকার আচ্ছন্ন কক্ষে চেয়ারে বাঁধা অবস্থায়। আবার চিৎকার করে উঠে সে, কে আছিস, কথা বলছিস না কেন? চোরের মতো লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে বেরিয়ে আয়, আমিও দেখি তোর চেহারা দেখতে কেমন। আবারও শব্দগুলো ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে। এরপর আবারও বিরাজ করে নীরবতা। বিরক্তির চরম সীমানায় পৌঁছে যাচ্ছে সে। কেউ কি তার সাথে মশকরা করছে নাকি? নিজের রাগ সংযত করে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করে। এখানে কেউ নেই বুঝাই যাচ্ছে। তাই শুধু শুধু চিৎকার করে নিজের শক্তি অপচয় করার মানেই হয় না। তার চেয়ে বরং পরবর্তী ধাপের জন্য চুপচাপ অপেক্ষা করাই শ্রেয়। প্রায় আধ ঘন্টা এমন নিস্তব্ধতায় কেটে যায়। ঠক ঠক ঠক। কান খাড়া হয়ে যায় তার, অন্ধকারের তোপে কিছুই দেখা যাচ্ছে না, আপাতত মনোযোগ দিয়ে শুনাই শ্রেয়। নিশ্চয়ই কেউ তার দিকে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক। কোন শক্তিশালী বুটের আওয়াজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অজান্তে অন্তরে ভয়ের চাপ সৃষ্টি করছে। হৃৎপিণ্ড কিছুটা অস্বাভাবিক উঠানামা করছে। বুটের শব্দটি হঠাৎই তার সামনে এসে ম্রিয়মাণ হয়ে যায়। তার মানে ব্যক্তিটি তার সামনে এসে দাঁড়িয়েছে। কোনো আওয়াজ নেই, শুধুমাত্র দুটো ব্যক্তির নিঃশ্বাসের মৃদু আওয়াজ। কেমন আছেন? শীতল কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই অজানা ভয় এক অদ্ভুত শিহরণ খেলে যায় অন্তরে। কণ্ঠটা পরিচিত, ভীষণ পরিচিত ঠেকেছে, তার মানে কি? না হহ, এটা কিছুতেই হতে পারে না। আমাকে এখানে কেন এনেছো? আর কোথায় আমি এখন? কিছুটা শব্দ করে বলে উঠে সে। একটু পরেই জানতে পারবেন। হঠাৎ চারদিক নীলাভ সবুজ আলোয় আলোকিত হয়ে ওঠে। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে চারপাশ। দেখে নিন আপনি কোথায় আছেন, মিসেস মাহফুজা জামশেদ খান। চমকে তাকায় মাহফুজা। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অমানিসা, যার উপস্থিতি এক অদ্ভুত আর অজানা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পুরো শরীর জুড়ে। যার আগায় গোড়ায় সম্পূর্ণ কালো রঙে আচ্ছাদিত। কালো কুচকুচে মণি জোড়া সম্পূর্ণ স্থির তার দিকে। বড় বড় চোখের পাপড়ি গুলো বার কয়েক ঝাপটে সামনে থাকা ব্যক্তিটি শীতল কণ্ঠে বলে ওঠে, পছন্দ হয়েছে আপনার আন্টি? তার মানে তুমি মেরেছো আমার ছেলে এহসানকে? খানিক রাগান্বিত কণ্ঠে বলে উঠে মাহফুজা। জি আন্টি, আমি মেরেছি তাকে, কিভাবে মেরেছি শুনবেন। ব্যক্তিটির কণ্ঠে স্পষ্ট উৎফুল্লতা টের পাচ্ছে মাহফুজা।
মনে হচ্ছে এহসানকে মেরে সে ভীষণ খুশি হয়েছে, আর সেটা মনে করে আনন্দ পাচ্ছে। শুনুন তাহলে। একটা চেয়ার টেনে মাহফুজার সামনে বরাবর বসে পড়ে ব্যক্তিটি একে একে এহসানকে মেরে ফেলার আগ পর্যন্ত সকল কিছু বর্ণনা করতে থাকে। এহসানকে নরক যন্ত্রণা দিয়ে মারার পর তার শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরো টুকরো করে ফেলেছি। এরপর একে একে ছাড়িয়ে সবগুলো মাংস আলাদা করে প্যাকেট করে চিল শকুনকে দিয়েছি। হাড্ডিগুলো গুঁড়া করে সার তৈরি করতে দিয়েছি। তবে আপনার জন্য একটা গিফট রেখে দিয়েছি, দেখবেন। ওয়েট দেখাচ্ছি। বলেই ব্যক্তিটি চেয়ার ছেড়ে উঠে গিয়ে একটি ছোট কাচের বয়াম নিয়ে আসে, যেটা কালো কাপড়ে আবৃত। এগিয়ে এসে মাহফুজার সামনে দাঁড়ায়। এরপর এক টানে কাপড়টি সরিয়ে ফেলে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মাহফুজা। এটা দেখার সাধ্য নেই তার। এহসানের দুটি চোখ তার দিকেই তাকিয়ে জ্বলজ্বল করছে। নিজের গর্বের ওরসজাত সন্তানের এমন করুণ পরিণতি ভাবতেই কেমন গা শিউরে উঠছে মাহফুজার। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে। তা দেখে সামনে থাকা ব্যক্তিটি মুচকি হাসে, তবে সে হাসিটা মাস্কের অন্তরালেই রয়ে যায়। হাসি মিলিয়ে যেতেই হিংস্র চাহনি নিক্ষেপ করে মাহফুজার উপর। গমগমে স্বরে বলে উঠে, আপনার অবস্থা এর থেকেও বেশি করুণ হবে মিসেস মাহফুজা জামশেদ খান। এহসানকে তো মাত্র 2 দিন সময় দিয়েছি, তবে আপনি চিন্তা করবেন না, আপনাকে এত তাড়াতাড়ি মারব না। আপনাকে আমি সময় দিব, প্রচুর সময়। দুনিয়ার এই বাতাস যত পারে নিজের ভিতর ঢুকিয়ে নিবেন। আপনাকে আমি ধৈর্য নিয়ে তিলে তিলে শেষ করব। আপনার করা প্রতিটা অন্যায়ের প্রতিশোধ নিব। ব্যক্তিটির কথার মাঝেই উচ্চস্বরে হেসে ওঠে মাহফুজা। কক্ষ কাঁপিয়ে সেই হাসি অত্যন্ত কৌতুকীয় শোনায়। মনে হচ্ছে সে ভীষণ মজা পেয়েছে ব্যক্তিটির কথায়। হাসি থামিয়ে আবার বলে ওঠে, আমাকে মেরে কি তুমি আবার সবাইকে ফিরে পাবে বাচ্চা? তড়িৎ গতিতে ব্যক্তিটির হাত আবদ্ধ করে নেয় মাহফুজার গ্রীবাদেশ। নিজের সর্বশক্তি দিয়ে মাহফুজার গলা চেপে ধরে ব্যক্তিটি। অতর্কিত হামলায় আঁতকে উঠে মাহফুজা। নিঃশ্বাস আটকে গেছে তার। শ্বাসনালী তড়িৎ সিগন্যাল দিচ্ছে বেশিক্ষণ সময় নেই। চোখ মুখ উল্টে আসে তার, যেন এক্ষুনি প্রাণ পাখিটা বেরিয়ে আসতে চাইছে। আর অল্প কিছু সময় বাকি, ঠিক এই মুহূর্তে ছেড়ে দেয় ব্যক্তিটি। ছাড়া পেয়ে মাহফুজা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয়। কাশতে কাশতে ছল ছল চোখে তাকায় ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি হাত ঝাড়তে ঝাড়তে বলে উঠে, কি ভেবেছিলেন এত তাড়াতাড়ি এত সহজে মেরে ফেলব? বলে উচ্চস্বরে হাসতে থাকে ব্যক্তিটি। এটা তো শুধুমাত্র একটা প্রদর্শনী ছিল। এটা থেকে আন্দাজ করে নিন কতটা কষ্ট পাবেন আপনি। মাহফুজা ভয়ার্ত নজরে তাকিয়ে থাকে ব্যক্তির দিকে। ব্যক্তিটি মাহফুজার আরও সামনে এসে দাঁড়ায়। আপনি নিশ্চয়ই অতি আকাঙ্ক্ষার সহিত আমার চেহারা দেখার জন্য বসে আছেন, তাই না? আপনাকে আর অপেক্ষা করাবো না। এতদিন তো স্বাভাবিক চেহারা দেখেছেন, এবার না হয় মুখোশের আড়ালের চেহারাটাও দেখে নিন। বলেই একটানে মুখের মাস্কটা খুলে ফেলে। মাহফুজা পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে তার সব জারিজুরি ধরা পড়ে গেছে। এত বছরের তিল তিল করে গড়ে তোলা সব প্ল্যান ধ্বংস হতে যাচ্ছে। ব্যক্তিটি মাহফুজের আরও কিছুটা কাছে ঝুঁকে যায়। মুখে হাসি ঝুলিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বলতো আমি কে? পূর্ণিমা নাকি অমাবস্যা? মাহফুজা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আয়াত। চৌড়া হয় আয়াতের মুখের হাসি। উহু, ইয়ানা চৌধুরী আয়াত ওরফে ফাউজিয়া আনা চাঁদ। তাই না বলো? শুধু কি আয়াত? নাকি পূর্ণিমার চাঁদ? নাকি আকাশের কালো মেঘে ঢেকে যাওয়া অমাবস্যা? এক গগন বিধারী চিৎকার ভেসে আসে চাপা দেয়াল জুড়ে। যে চিৎকার অচিরেই হিমশীতল করে তুলবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। একের পর এক আরও চিৎকার ভেসে আসতে থাকে, মাহফুজার কণ্ঠনালী ভেদ করে। কিন্তু সেদিকে আয়াতের কোন ভ্রুক্ষেপ নেই। সে টেবিলের পাশ থেকে জ্বলজ্বল করে জ্বলা আগুনের ফুলকির ন্যায় উত্তপ্ত কয়লা থেকে লোহা গরম করে একের পর এক ছ্যাঁকা দিয়ে যাচ্ছে মাহফুজার দুই হাতে। সাদা চামড়া পুড়ে দগ্ধ হয়ে গলে যাচ্ছে থকথকে মাংস। তবু আয়াতের থামবার কোন নাম নেই। সে যেন নিজের সকল ক্রোধ আক্রোশ উগলে দিতে চাইছে হাত দুটির উপর। গুনে গুনে 20টা গরম লোহার ছ্যাঁকা দিয়ে থামে আয়াত। তাকায় মাহফুজার দিকে। রক্তবর্ণ ধারণকৃত চোখে তাকিয়ে বলে ওঠে, বলুন সবকিছু, নাকি আরো কয়েকটা ছ্যাঁকা দিব? কথা বলার মতো শক্তি মাহফুজার ভিতরে আপাতত নেই। সে তো নিজের পুড়ে যাওয়া হাতের যন্ত্রণায় কাতর হয়ে আছে। মাহফুজার এমন চুপ করে থাকা আয়াতের ঠিক হজম হলো না। সেই গ্লাভস পরিহিত হাতে সজোরে চেপে ধরে মাহফুজার দগ্ধ হাত।
আবারও এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠে মাহফুজা। বলছি বলছি ছেড়ে দাও। যন্ত্রণাদায়ক কণ্ঠে চিৎকার করতে করতে বলে উঠে মাহফুজা। সজোরে আরেকটা চাপ দেয় আয়াত। আয়াহহ, বলছি প্লিজ ছেড়ে দাও। আয়াত কিছুটা পিছিয়ে গিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে সরাসরি বসে পড়ে মাহফুজার সামনে। বলুন তাহলে। পানি পানি, কাতর কণ্ঠে বলে উঠে মাহফুজা। তাচ্ছিল্য হাসে আয়াত। কিছুটা ঝুঁকে বলে ওঠে, এখানে তো পানি নেই আন্টি, তবে আমি আপনাকে আমার তৈরি একটা স্পেশাল শরবত খাওয়াতে পারি। দিব আপনাকে। মাহফুজা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খা খা মরুভূমিতে রূপান্তরিত হয়েছে তার শ্বাসনালী। এই মুহূর্তে যে কোন কিছুর বিনিময়ে তরল কিছু চাই তার। আয়াত উঠে গিয়ে বেশ খানিকটা সময় নিয়ে একটা স্পেশাল শরবত তৈরি করে। বেশ কিছুক্ষণ পর শরবত বানানো শেষ হলে আয়াত গ্লাসটা নিজের সামনে তুলে ধরে। ঠোঁটজোড়া প্রসারিত করে এক বিস্তৃত হাসি দেয়। এগিয়ে গিয়ে মাহফুজার সামনে দাঁড়ায়। মাহফুজার মুখের সামনে গ্লাস তুলে ধরতে মাহফুজা চাতক পাখির মতো সেদিকে তাকায়। তার তৃষ্ণার্ত চোখ দুটো ছল ছল করে ওঠে। মাহফুজার হাত বাঁধা থাকায় আয়াত নিজের হাতে গ্লাসটা মাহফুজার ঠোঁটের কাছে নিয়ে ধরে। মাহফুজা অগ্রাসী ভাব নিয়ে গ্লাসে চুমুক দিতেই বিকৃত হয়ে আসে তার চেহারার আদল। ছিটকে দূরে ফেলে দেয় মুখে নেওয়া শরবতটুকু। কি মিশিয়েছ এখানে? খানিক তেতে ওঠা গলায় বলে উঠে মাহফুজা। আয়াত নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে ওঠে, শরবত বানাতে যা যা লাগে তাই মিশিয়েছি আন্টি, বিশ্বাস করুন। শুধুমাত্র 2 রকমের ফলের রস, সাথে হালকা একটু চিনি, একটু পানি, অল্প কিছু শরবতের গুঁড়ো আর ফ্রিজার করে রাখা এহসানের রক্ত, ব্যাস এতটুকুই। দেখুন না লাল লাল দেখতে হয়েছে। রক্তের কথাটা কান অবধি পৌঁছাতে সম্পূর্ণ স্থবির হয়ে যায় মাহফুজা। গা গুলিয়ে ওঠে তার। এদিক সেদিকে মুখ ঘুরিয়ে নিজের ঘৃণা দমন করার চেষ্টা চালাতে থাকে। এত অসহ্য যন্ত্রণায় তার হাত জ্বলে যাচ্ছে, তার উপর নিজের গর্ভের সন্তানের রক্ত মেশানো শরবত। এমন ঘৃণ্য কিছু আজ পর্যন্ত তার সাথে কখনো হয়েছে বলে মনে হয় না। আয়াত মুচকি হেসে শরবতটা মাহফুজার পাশে রাখা টেবিলের উপর রেখে দেয়। খেলে এটাই খেতে হবে আন্টি, না হলে খাওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া আপনি এখানে পিকনিক করতে আসেননি যে যখন যা চাইবেন তাই পাবেন। মাহফুজা করুণ চোখে তাকায় আয়াতের দিকে। কিন্তু তার এই চাহনি সামনে থাকা হিমালয় পর্বতকে বিন্দুমাত্র টলাতে সম্ভব হয়নি। এ যেন মানুষ নয়, চোখে মুখের কঠোরতা প্রকাশ করছে এক আস্ত পাথর মূর্তি যার হৃদয় বলতে কিছুই নেই। আয়াত আবারও চেয়ার টেনে বসে পড়ে। ইলাফের মাকে কেন মেরেছেন আন্টি? চমকে উঠে মাহফুজা। ইলাফের মাকে সে মেরেছে এটা তো আয়াতে জানার কথা না, এমনকি কারো জানার কথা না। বলুন। চেঁচিয়ে উঠে আয়াত। খানিক আঁতকে উঠে মাহফুজা। ধীরে ধীরে বলে, আমি কেন ইলাফের মাকে মারতে যাব? আমি তো তাকে ঠিকভাবে চিনিও না। মাহফুজার এমন ডাহা মিথ্যা কথা শুনে ধপ করে আগুন জ্বলে উঠে আয়াতের মাথায়। সে লাফিয়ে উঠে গিয়ে একটি প্লাস এনে আগাম কোন বিপদ সংকেত না দিয়েই একে একে মাহফুজার হাতের নখগুলো তুলতে থাকে। এদিকে এমন অতর্কিত হামলায় মাহফুজার আত্মা বেরিয়ে আসার উপক্রম। প্রাণপণে চিৎকার করতে থাকে সে। 2 হাতের উপর এমন বর্বর অত্যাচার আর সহ্য করার মতো না। সে জানে তার মৃত্যু নিশ্চিত। এভাবে ধুকে মরার চেয়ে একেবারে মরে গেলেই শান্তি। কিন্তু আয়াত যে সব সত্য জানা বাদে তাকে ছাড় দিবে না এটা সে খুব ভালোভাবেই জানে। একে একে 2 হাতের সবগুলো নখ তুলে ক্ষান্ত হয় আয়াত। এখনো কি বলবেন না? নাকি আরেকটু আদর করব? বলছি বলছি। কাঁদতে কাঁদতে বলে উঠে মাহফুজা। চওড়া হাসি দিয়ে আয়াত আবার গিয়ে বসে পড়ে। দ্যাটস লাইক এ গুড গার্ল, নাও স্টার্ট। জামশেদ আর আমি বাল্যকাল থেকে দুজন দুজনকে পছন্দ করতাম। যখন আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ করি তখন থেকে ধীরে ধীরে আমাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজন দুজনকে খুব ভালবাসতাম। একজনকে ছাড়া আর একজন নিজেদের অস্তিত্বও কল্পনা করতে পারতাম না। জামশেদ পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসায় যোগদান করে। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবার এত টাকা পয়সা ছিল না। পরিবারের দিক থেকে দেখতে গেলে কিছুতেই জামশেদের পরিবারের সাথে আমার পরিবারের খাপ খায় না। তারা ছিল বৃত্তশালী আর আমরা ছিলাম মধ্যবিত্ত। কিন্তু জামশেদ কখনো আমাকে সেই তফাৎ অনুভব করতে দেয়নি। সে সব সময় বলতো ভালোবাসা কখনো চেহারা, সৌন্দর্য, অর্থবিত্ত এই সব হিসেব করে হয় না।
ভালোবাসতে প্রয়োজন দুটো সত্তা যারা একে অপরের প্রতি নিগৃঢ় টান অনুভব করে। একে অপরের সান্নিধ্যে থাকলে খুশি অনুভূত হয়। ধীরে ধীরে আমারও বয়স বাড়তে থাকে আর আমার পরিবার থেকেও বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পরে বাবাকে আমি অনেক বুঝিয়ে আমার আর জামশেদের ব্যাপারে রাজি করাই, যদিও বাবা এত বিস্তর ফারাকে রাজি হতে চাননি। পরে আমার সুখের কথা চিন্তা করে রাজি হয়ে যায়। আসলে সব বাবা মাই চায় তাদের সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমার মুখের দিকে তাকিয়ে আমার আর জামশেদের বিয়ের প্রস্তাব নিয়ে খান বাড়িতে যায় বাবা। সেখানে থেমে যায় মাহফুজা, কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার কপল বেয়ে। আয়াত মনোযোগ দিয়ে শুনছে মাহফুজার সকল কথা। মাহফুজা থেমে যেতেই আয়াত বলে ওঠে, কি হয়েছে খান বাড়িতে যাওয়ার পরে? মাহফুজা দুটো ঢোক গিলে আবার বলতে শুরু করে, বাবা যখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে খান বাড়িতে যায় সেখানে উপস্থিত সকলে বাবাকে নানা রকম কটু কথা শোনায়। জামশেদের বাবা তো বলে দিয়েছে যে বামুন হয়ে নাকি চাঁদে হাত দিতে চায়। আমার বাবা নাকি আমাকে দিয়ে জামশেদকে বশ করে সকল সম্পত্তি হাতিয়ে নিতে চায়। আরো নানান বাজে কথা বলে। শেষ মুহূর্তে বাবাকে বলে যে তার যত টাকা লাগবে বলতে টাকা নিয়ে যাতে আমি জামশেদের পিছু ছেড়ে দেই, যাতে তাকে ভুলে যাই। এতটা অপমান বাবা সহ্য করতে পারেনি। আমরা মধ্যবিত্ত হলেও সমাজে আমাদের একটা সম্মান ছিল। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বাবা যখন অপমানিত হয়ে খান বাড়ি থেকে বেরিয়ে আসে তখন রাস্তার মাঝে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার একজন পরিচিত লোক তাকে হাসপাতালে নিয়ে যায় আর আমাকে খবর দেয়। বাবা সেদিন মাইল্ড স্ট্রোক করেছিলেন। 3 দিন পর যখন বাবার জ্ঞান ফিরে তখন বাবা একাকী আমার সাথে কথা বলতে চান। বাবার সাথে যখন কথা বলেছিলাম আর সব জানতে পেরেছিলাম, ঘৃণায়, লজ্জায়, অপমানে সেদিনই মরে যেতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভাগ্যের লিখন বোধ হয় অন্য কিছু ছিল। বাবা সেদিন মুমূর্ষু অবস্থায় আমার কাছে একটা অনুরোধ করেছিলেন, বাবার একজন বন্ধু আছেন যার ছেলে কোনো একটা ব্যাংকে জব করেন, আমি যাতে সেই ছেলেকে বিয়ে করে নেই। তখন অসুস্থ বাবার সেই আবদার আমি কিছুতেই ফেলতে পারিনি। জামশেদও তখন তার বাবার কথার অবাধ্য হয়নি। কেননা তার উপর নতুন নতুন ব্যবসার ভার পড়েছে। এই মুহূর্তে তার বাবার বিরুদ্ধে হওয়া মানে নিজের ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাওয়া। বাবার কথা মতো 3 দিনের মাথায় খুবই সামান্য আয়োজনে সেই ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আফসোস, এরপরই বাবার শরীরের আরও অবনতি হতে থাকে। বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। আমার জন্মের সময় মা মারা গিয়েছিল। দুনিয়াতে আমার আপন বলতে একমাত্র আমার বাবাই ছিল। কিন্তু 15 দিনের মাথায় বাবাও আমাকে ছেড়ে চলে যায়। ভিতরে ভিতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। বাবার এমন মৃত্যুর জন্য খান পরিবারকে দায়ী করতে থাকি। তারা যদি এমন অপমান না করতেন আমার বাবা এত অসুস্থ হতো না। আর হয়তো আমাকেও ছেড়ে যেত না। ধীরে ধীরে প্রতিশোধের আগুন আমাকে ঘিরে ফেলে। এই আগুনে ঘিয়ের মতো কাজ করে জামশেদের পরনারীকে বিয়ে করার খবর। জামশেদের বাবা কোন এক বিজনেস মিটিংয়ে দেশের বাইরে যান, সাথে জামশেদকেও নিয়ে যান। সেখানে তার এক রাশিয়ান বিজনেস পার্টনারের সাথে অত্যাধিক সখ্যতা গড়ে ওঠে। সেই রাশিয়ার পার্টনারের মেয়ে ছিল এলিসা মেরিন, মানে ইলাফের মা। মেরিনের বাবা ছিলেন বাংলাদেশি বংশধর আর মা ছিলেন রাশিয়ান বংশধর। মেরিনের জন্ম থেকে বেড়ে ওঠা সবই ছিল রাশিয়ান মানুষদের মতো। মেরিন অত্যাধিক সুন্দরী ছিল। তার সৌন্দর্যের বিশেষ কারণ ছিল তার ওই নীলমণি জোড়া, যা তাকে সবার থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলত। জামশেদের বাবা মেরিনের অত্যাধিক সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। নিজের ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে মেরিনের বাবার উদ্দেশ্যে জামশেদ আর মেরিনের বিয়ের প্রস্তাব রাখেন। ব্যবসায়িক সম্পর্ককে পারিবারিক সম্পর্কের রূপান্তরিত করলে ব্যবসা আরও মজবুত হবে ভেবে মেরিনের বাবাও রাজি হয়ে যান। তথাপি অতি ধুমধাম করে জামশেদ আর মেরিনের বিয়ে হয়। জামশেদ অন্য নারীকে বিয়ে করেছে ব্যাপারটা আমাকে আরও ভিতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কেননা আমি তখনও জামশেদকে ভীষণ ভালবাসতাম। জামশেদের পাশে অন্য কাউকে কখনো দেখতে পারতাম না। আমার প্রচুর হিংসে হতো। ধীরে ধীরে আমি তাদেরকে ধ্বংস করার প্ল্যান করতে থাকি। কিভাবে আবার জামশেদের জীবনে ফিরে যাওয়া যায় সেটাই ভাবতে থাকি। এর প্রায় 1.5 বছরের মাথায় মেরিন মা হয়। জামশেদ আর মেরিনের ঘর আলো করে একটা ফুটফুটে ছেলে হয়, যার নাম রেখেছিল সায়ান ইতিজাজিলাভ। নামটা কিছুটা অদ্ভুত হলেও এটা রেখেছে মেরিন নিজে। যেহেতু সে জন্মসূত্রে রাশিয়ান নাগরিক তাই নিজের ছেলের নামটাও সে হিসেবে রেখেছে।
ইলাফও দেখতে সচরাচর বাঙালি ছেলেদের থেকে কিছুটা আলাদা ছিল। বিশেষ করে সে তার মায়ের মতো নীলমণি বিশিষ্ট ছিল, যার জন্য সে খুব সহজেই সকলকে আকর্ষণ করে ফেলত। জামশেদ বাবা হয়েছে শুনে আমার ভীষণ রাগ হয়েছিল, সাথে হিংসেও হয়েছিল। তাই আমিও সন্তান ধারণের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছেটা পূরণও করেছে। আমার ঘর আলো করে জন্ম হয়েছে এহসানের। এর মাঝে আমি প্ল্যান করে জামশেদের বাবাকে মেরে ফেলেছিলাম। কিন্তু সন্তান হওয়ার পর আর জামশেদের বাবাকে মেরেও আমার শান্তি হয়নি। আমার খালি মনে হতো জামশেদ আমাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারবে না। তারা একসাথে থাকছে ভাবতে আমার ভীষণ রাগ হতো। বারবার মনে হতো এক্ষুনি গিয়ে মেরিনকে মেরে ফেলি। কিন্তু না, আমি ধীরে ধীরে প্ল্যান করতে থাকি সবকিছু। যথেষ্ট সময় নিয়ে নিজের প্ল্যান মজবুত করতে থাকি। এহসানের বয়স যখন 4 বছর, এহসানের বাবা তখন ব্যবসার জন্য নানা মানুষ থেকে টাকা ধার করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসায় প্রচণ্ড বাজেভাবে লস খায় সে। মানুষের টাকা ফেরত দেওয়ার ভয়ে সে পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে, কেননা তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এই সুযোগে আমি আমার প্ল্যান করতে থাকি। একদিন এহসানের বাবা রাতে লুকিয়ে বাড়িতে আসলে খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলি। এমন ভাবে তাকে মারি যাতে সকলের মনে হয় টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। আর আমার ষড়যন্ত্র কাজে লেগেছে। সবাই সেটাই ভাবতে শুরু করেছে। ভাববে নাই বা কেন? এমন অভিনয় করেছি যে কেউই ফাঁদে পড়তে বাধ্য। সকলে ধীরে ধীরে আমাকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু এহসানের বাবা মরে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে পড়ি। এরপর এহসানকে নিয়ে খান বাড়িতে প্রবেশ করি, যেটা মূলত আমার প্ল্যানেরই অংশ ছিল। যেহেতু আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম, তাই জামশেদকে বলেছিলাম যাতে আমাকে একটা কাজ দেয়। আমার এই করুণ পরিস্থিতির জন্য জামশেদ নিজেও কিছুটা অনুতপ্ত ছিল, তাই বিনা বাক্যে আমাকে তার অফিসে কাজে নিয়োগ দেয়। সাথে খান বাড়িতে থাকারও সুযোগ করে দেয়। বলেই এক চওড়া হাসি দেয় মাহফুজা। আয়াত স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মাহফুজার দিকে। নিজের উদ্দেশ্যে হাসিলের জন্য সে নিজের স্বামীকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করল না। নিজের বাচ্চা ছেলেটার কথাও একবার ভাবল না। কতটা ঘৃণ্য মনমানসিকতার মানুষ সে। এরপরে কি হয়েছিল আন্টি? জিজ্ঞেস করে আয়াত। দম মেরে যায় মাহফুজা। মরতে তো তাকে হবেই, তাই সে ঠিক করে আর কিছু বলবে না। আয়াত দাঁতে দাঁত চেপে আবারও জিজ্ঞেস করে। চুপ করে থাকবেন না আন্টি, এরপরে কি হয়েছিল? আমি জানি না। বলেই আবারও চুপ করে থাকে মাহফুজা। আয়াত একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। এভাবে হবে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সেটা আয়াত ভালোভাবেই জানে। আয়াত চেয়ার ছেড়ে উঠে আবারও প্লাস হাতে নেয়। তা দেখে মাহফুজা একটা শুকনো ঢোক গিলে। আয়াত প্লাসটা মাহফুজার সামনে ধরে নাড়াচাড়া করতে থাকে। ভয়ে মাহফুজার শরীর বেয়ে তিরতির করে ঘাম ছুটে যায়। তবুও সে তার সিদ্ধান্তে অনড়। আর কিছুই বলবে না সে, যা শাস্তিই দিক না কেন। কিন্তু বেশিক্ষণ নিজের জিদ ধরে রাখতে পারল না মাহফুজা। কেননা ইতিমধ্যে আয়াত একে একে মাহফুজার পায়ের নখগুলোও তোলা শুরু করে দিয়েছে। চিৎকার দিতে থাকে মাহফুজা আর আয়াত টেনে হিচড়ে নখগুলো তুলতে থাকে। এহেন কদর্যতা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সবগুলো নখ তোলা শেষ হলে আয়াত নিজের কপালে জমা মৃদু ঘামের কণা বুড়ো আঙ্গুলের ডগার মুছে দিতে দিতে বলে ওঠে। এখনো কি বলবেন না আন্টি? মাহফুজা তবুও চুপ করে থাকে। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে নেয়। সে নিজের দুর্বলতা কিছুতেই প্রকাশ করতে চায় না। কিন্তু ঠিক কতক্ষণ এভাবে নিজেকে ধরে রাখতে পারবে সেটাও জানে না সে। মাহফুজার এমন গম্ভীরতা আয়াতের সর্বাঙ্গ কাঁপিয়ে তুলছে। ক্রোধে তার শরীর ফেটে যাচ্ছে। নিজেকে সংযত করে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে সে একটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। টেবিলে অবস্থিত ওয়াটার হিটার থেকে টগবগ করা ফুটন্ত গরম পানি সাবধানতার সহিত ঢেলে নেয় একটি পাত্রে। দূর থেকে আয়াতকে পর্যবেক্ষণ করে চলেছে মাহফুজা। একটু পরে তার সাথে কি হবে ভাবতেই সর্বাঙ্গ কেঁপে উঠে তার। আয়াত দূরে দাঁড়িয়ে বলে ওঠে, আন্টি জানেন তো এগুলো দিয়ে কি হবে? এই ফুটন্ত গরম পানি দিয়ে আপনার ওই সুন্দর হাত পা গুলিতে একটা ঝাক্কাস পেডিকিউর ম্যানিকিউর দিব, যাতে আরেকটু বেশি চকচক করে। বলেই বাঁকা হাসে আয়াত। এক অজানা শিহরণ খেলে যায় মাহফুজার সর্বাঙ্গ জুড়ে। বলছি বলছি, প্লিজ এদিকে সরে এসো তুমি। আগে আপনি শুরু করুন, তারপর না হয় আমি সরে আসছি। মাহফুজা ভয় ভয় আরেকটা ঢোক দিলে আবার বলতে শুরু করে।
জামশেদ আমাকে খান বাড়িতে থাকতে দেওয়ার পর ধীরে ধীরে আমি আমার প্ল্যান করতে থাকি এরপরের ধাপগুলোতে কি কি হবে। একটার পর একটা সেগুলো সাজাতে থাকি আমি। আমি প্রতিদিন অফিসে যেতাম জামশেদের সাথে, আবার তার সাথেই বাড়িতে ফিরে আসতাম। কয়েকদিন এমন চলতে চলতে জামশেদ আর আমার ভিতরের জোরতাটা কিছুটা কেটে যায়। আমরা আবারও বন্ধুর মতো আচরণ করতে থাকি। অফিসে আমার অবিশ্বাস্য দক্ষতা দেখে জামশেদ ভীষণ খুশি হয়ে যায়। কয়েক মাসের মাথায় আমাকে প্রমোশন দিয়ে দেয়। এরপর আমার ওপর দায়িত্ব এসে পড়ে অফিসের সকল লেনদেনের। যত টাকার হিসাব নিকাশ ছিল সবকিছুরই দায়িত্বে ছিলাম আমি। মেরিন একজন সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করতে চেয়েছে, তাই সে এসব অফিস বিজনেস এগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করত। সে বাড়িতে ইলাফকে নিয়েই থাকত। কিন্তু পরবর্তীতে এহসানকে রাখার দায়িত্বটাও সে হাসি মুখে নিয়ে নেয়। এতে আমার আরও বিশেষ সুবিধা হয়। মেরিন তাদের দুজনকে সামলে রাখত আর আমি নিজেকে জামশেদের আরও কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু জামশেদ সবসময় নিজে থেকেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখত। কথায় কথায় সে মেরিনের প্রশংসা করত, যা আমাকে ভেতর থেকে আরও জ্বালিয়ে পুড়িয়ে দিত। কিছুতেই মেনে নিতে পারতাম না এসব। তবুও নিজের ভালো মানুষই ধরে রাখতাম যাতে আরও বেশি বিশ্বস্ততা অর্জন করা যায়। এর মাঝেই শুনতে পাই মেরিন আবারও মা হতে চলেছে। যেদিন এই খবর শুনতে পাই সেদিনই মনে হয়েছিল মেরিনকে মেরে ফেলি। আমার প্ল্যানটা ছিল বেশ লম্বা সময়ের, কিন্তু মেরিনের প্রেগন্যান্সি আমাকে আগুনে ভস্ম করে দিয়েছিল যেন। তাই আমি প্ল্যানটা আরও জলদি করার চেষ্টা করতে থাকি। এর কয়েক মাসের মাথায় মেরিনের ফুটফুটে একটা মেয়ে হয়েছিল যার নাম রোশনি। যেদিন মেরিনের ডেলিভারি ডেট ছিল সেদিন আমি ডক্টরদের টাকা খাইয়ে রেখেছিলাম যাতে রোশনি হওয়ার সাথে সাথেই তাকে মেরে ফেলা হয়। কিন্তু ভাগ্যবশত রোশনি সেদিন বেঁচে গিয়েছিল। তাই আমি ডক্টরদেরকে বলে মেরিনের আরেকটা অপারেশন করিয়ে তার জরায়ু ফেলে দিতে বলেছিলাম যাতে সে আর কখনো মা হতে না পারে। ডক্টররা তাই করেছিল। মেরিনের উপর আরও বেশি দায়িত্ব এসে পড়ে। তখন তার তিনজনের খেয়াল রাখতে হতো। যদিও নার্স ছিল কিন্তু তারা তিনজনই মেরিনের জন্য পাগল ছিল। আমার ছেলেটাও ধীরে ধীরে মেরিনকে মা বলা শুরু করে দেয়। আমার কাছে তেমন আসতে চাইতো না, সব সময় খালি মেরি মা করত। মেরিন আমার থেকে সব কেড়ে নিয়েছিল, এমনকি আমার ছেলেটাকেও। দিন এভাবেই যেতে লাগলো। মেরিন বাসায় বাচ্চা সামলাতো আর আমি জামশেদের সাথে অফিসে যেতাম। ধীরে ধীরে আমার মাঝে লোভের সৃষ্টি হতে থাকলো। টাকার লোভ, ক্ষমতার লোভ। এর মাঝে আমি নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়তে থাকি। ড্রাগস সেল, নারী পাচার, শিশু পাচার সহ আরও বিভিন্ন কাজ। এসবের মাঝে নিজের আধিপত্য বিস্তার করতে আমার প্রচুর টাকার প্রয়োজন ছিল। যার ফলে আমি ধীরে ধীরে খান ইন্ডাস্ট্রিজ থেকে বিভিন্নভাবে টাকা সরাতে থাকি। একদিকে টাকা, ক্ষমতা, আরেকদিকে জামশেদ, সবকিছুই আমার প্রয়োজন ছিল। তখন আমি সত্যিকারের অর্থে জামশেদকে ভালবাসতাম কিনা জানি না, তবে জামশেদ আমার আসক্তি ছিল, তাকে আমার চাই মানে চাই। সবকিছুই প্ল্যান মোতাবেক এগোচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন জামশেদ বুঝতে পারে কোম্পানির অনেক টাকা গায়েব হয়ে যাচ্ছে কোথাও। তাই সে আবার সবকিছুর হিসাব নতুন করে চায়। কেননা এভাবে চলতে থাকলে কোম্পানি ভীষণ লসের মুখে পড়বে। আর তখনই আমার ভয় শুরু হয়, জামশেদ যদি কোনভাবে বুঝতে পারে আমি টাকা সরাচ্ছি তাহলে সে আমাকে সন্দেহ করবে আর আমার এত বছরের সকল প্ল্যান বৃথা হয়ে যাবে। তাই আমি নতুন করে প্ল্যান করা শুরু করি কিভাবে টাকার ব্যাপারটা থেকে জামশেদের মাইন্ড ডাইভার্ট করে অন্য কিছুতে নিয়ে যাওয়া যায়। সেটাই ভাবতে থাকি আর পেয়েও যাই আমি। মাহফুজার কথার মাঝেই আয়াত সেই কখন এসে বসে পড়েছিল। মাহফুজা থামতেই সে ভীষণ বিরক্ত অনুভব করে। এই বজ্জাত মহিলা বারবার কথার মাঝে থেমে যায় কেন? আয়াত রাগী স্বরে বলে ওঠে, থামবেন না আন্টি, পরের কাহিনী শুরু করুন, নাকি আপনার পেডিকিউর মেনিকিউর নেওয়ার শখ হয়েছে? মাহফুজা দুটো শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে। এরপর একদিন আমি আর জামশেদ একটি বিজনেস মিটিংয়ে যাই, যেখানে আমাদের একটি বিদেশি টেন্ডার পাওয়ার কথা আর সব সময়ের মতো পেয়েও যাই। সেই খুশিতে ঝটপট একটা পার্টির আয়োজন করা হয়েছিল সেদিন। সেখানে জামশেদ হালকা পাতলা ড্রিঙ্কস করে। আমি এই সুযোগে জামশেদের ড্রিঙ্কস এর সাথে ড্রাগস মিশিয়ে দেই। জামশেদ যখন পুরোপুরি নেশায় মত্ত হয়ে যায় তখন আমি তাকে আমার আগে থেকে বরাদ্দকৃত হোটেল রুমে নিয়ে যাই। সেখানেই আমরা অনৈতিক কাজে লিপ্ত হই। জামশেদ নেশার মধ্যে থাকলেও আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম।
তাই আমি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আর ভিডিও ধারণ করে রাখি। পরের দিন যখন জামশেদের নেশার ঘোর কাটে তখন আমি আবার নতুন করে আমার অভিনয় শুরু করে দেই। সকল দোষ জামশেদের দিতে থাকি। এমন ভাব করতে থাকি যেন সেই আমার সাথে অনৈতিক কাজে জোড়াতে নেশা করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। সেদিন জামশেদের মাথায় যেন বাজ পড়েছিল। সে আমাকে বারবার বোঝাচ্ছিল যে তার এমন কোন উদ্দেশ্য ছিল না। ভুলবশত নেশায় এমন হয়ে গিয়েছে। সে বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছিল আর অনুরোধ করছিল যাতে মেরিন এই ব্যাপারে কিছু না জানে। আমিও ভালো মানুষের মতো তার কথা মেনে নিয়েছিলাম। কিন্তু জামশেদ তো আর জানতো না সবকিছুই যে আমার প্ল্যান মোতাবেক হচ্ছিল। এর প্রায় এক সপ্তাহ পরে আমার ধারণকৃত কিছু ছবি আর ভিডিওগুলো আমি মেরিনের কাছে পাঠাই। মেরিন আগে থেকে আমাদের একটু একটু সন্দেহ করেছিল। ছবিগুলো তখন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। এই নিয়ে তখন মেরিন আর জামশেদের মধ্যে বিস্তর ঝগড়াঝাটি হয়। কিন্তু তাদের দুজনের কেউই জানতো না যে ছবি আর ভিডিওগুলো আমি দিয়েছিলাম। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মেরিন বলে দেয় যে সে জামশেদকে ডিভোর্স দিবে আর তার বাবাকে বলে ব্যবসার সকল শেয়ার তুলে নিবে। আমি যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিলাম সেদিন। কিন্তু উপরে উপরে ভীষণ কষ্ট পাওয়ার মতো অভিনয় করেছিলাম। জামশেদ অনেকভাবে মেরিনকে বুঝানোর চেষ্টা করে কিন্তু মেরিন কিছুতেই বোঝার চেষ্টা করে না। মাঝে দিয়ে দুদিন তাদের ভুলবুঝিতে কেটে যায়। এরপরের দিন জামশেদ অফিসে চলে যায়। সেদিন আমি বাচ্চাদের দেখাশোনার কথা বলে বাড়িতেই থেকে যাই। যেহেতু মেরিনের মন মানসিকতা ভালো নেই, এতে বাচ্চাদের অযত্ন হতে পারে ভেবে জামশেদও আর দ্বিমত করে না। জামশেদ চলে যাওয়ার পর মেরিন নিজের ভুল কিছুটা বুঝতে পারে। মেরিন বারবার বলতে থাকে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। জামশেদ বাড়িতে ফিরলে সে জামশেদের সাথে কথা বলে সব ঠিক করে নিবে। আর তখনই আমার ভয় হতে থাকে আমার সব প্ল্যান বিফলে চলে যাবে ভেবে। আর সেদিন জামশেদের ফিরে আসার আগেই মেরিনকে মেরে ফেলার প্ল্যান করি। এমনকি মেরেও ফেলি। আয়াত স্তব্ধ, কি বলবে সে খুঁজে পাচ্ছে না। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে তা মাহফুজাকে না দেখলে কখনোই বুঝতো না আয়াত। মেরিন আন্টিকে কিভাবে মেরেছিলেন। নিজে রাগ সংবরণ করে দাঁত খিঁচে বলে উঠে আয়াত। মাহফুজা আবার বলতে শুরু করে। মেরিন যখন বারবার বলছিল কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তখন আমি নানা কথা বলে মেরিনকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছিলাম। এমনকি আমাদের সম্পর্কের কথাও বলে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না জামশেদ তাকে আগে থেকেই আমাদের ব্যাপারে বলে রেখেছিল। আর আমার কথা শুনেই মেরিন বুঝে যায় সবকিছু আমার ষড়যন্ত্র। আর তখনই আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেরিন উদ্ধত হয় জামশেদকে এখনই সব জানাবে। জামশেদকে জানানোর জন্য মেরিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে। আর তখনই আমি সুযোগ বুঝে ফ্লাওয়ার বেজ দিয়ে সজোরে আঘাত করি মেরিনের মাথায়। তৎক্ষণাৎই গল গল করে রক্ত পড়া শুরু হয়ে যায় মেরিনের মাথা থেকে। তাল সামলাতে না পেরে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে মেরিন। আর তখনই সুযোগ বুঝে পরপর আরও কয়েকটা আঘাত করি মেরিনের মাথায়। চৈতন্য হারিয়ে সেখানেই পড়ে যায় মেরিন। মেরিনকে টেনে হিঁচড়ে আমি একটি কক্ষে নিয়ে যাই। এরপর একজনকে কল করে ডেকে নিয়ে আসি, যে প্রথম থেকেই আমাকে সবকিছুতে সাহায্য করেছিল। আমরা দুজনে মিলে মেরিনকে মেরে ফেলার চিন্তা করি। প্রথমে মেরিনের গলা কেটে সম্পূর্ণ মাথা আলাদা করে ফেলি। গলা কাটার আগ মুহূর্ত পর্যন্ত মেরিন বেঁচে ছিল আর এরপরেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে। এরপর মেরিনের দেহকে টুকরো টুকরো করার কাজে লেগে পড়ি। একটা হাতকে 3 ভাগে বিভক্ত করি। পা, মাথা, শরীরের সবকিছু খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলি। সব মিলিয়ে প্রায় 20 টুকরোর মতো হয়। পরে মেরিনের শরীরের টুকরোগুলোকে আলাদা আলাদা করে খান বাড়ির চারপাশে পুঁতে দেই। আর সবগুলো গর্তের ওপর একটা করে গাছ লাগিয়ে দেই যাতে কেউ বুঝতে না পারে। এরপর সবকিছু আবার আগের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। সিসিটিভি থেকে সকল ফুটেজ ডিলিট করে দেই যাতে কোন প্রমাণই আর অবশিষ্ট না থাকে। এরপর আমি নিজে জামশেদকে খবর পাঠাই যে মেরিন ইলাফ আর রোশনীকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে। আমি মেরিনকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু সে আমার কোন কথাই শোনেনি। রোশনী তখন ছিল 2 বছরের দুধের শিশু আর ইলাফ ছিল 6 বছরের বাচ্চা ছেলে। এমন ছোট ছোট বাচ্চাদের রেখে চলে যাওয়ায় জামশেদের মেরিনের উপর ভীষণ ক্ষোভ জমা হয়। রাগে দুঃখে অভিমানে জামশেদও আর মেরিনের খোঁজ নেয় না। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।
শুধুমাত্র একটা মহিলার লোভ, হিংসা, লালসা, আসক্তির কবলে পড়ে ঠিক কত মানুষের জীবন নষ্ট হয়েছে। তিনটে ছেলেমেয়ের জীবন ছারখার হয়ে গিয়েছে। কতটা কষ্ট পেয়েছে তারা। আয়াত চোখের পানি মুছে তাকায় মাহফুজার দিকে। কিন্তু আয়াত তো আর জানে না কেবল তিনটে বাচ্চাই না, এর মাঝে আরো একজন রয়েছে। সবাই তো আপনার হিংসা আর শত্রুতার কবলে পড়েছিল, কিন্তু এত কিছুর ভিতরে আমি কিভাবে আসলাম? আমি কেন? মাহফুজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আয়াত। তির্যক হাসে মাহফুজা। এরপর বলে উঠে, কেননা তোমার জন্মদাতা পিতাই ছিল আমার সেই ক্রাইম পার্টনার। ঈষৎ কেঁপে উঠে আয়াত। ব্যাপারটা ঠিক তার বোধগম্য হলো না। কিছুক্ষণের জন্য নিজেকে তার শূন্য অনুভূত হলো। তার পিতা ডাক্তার আতিক চৌধুরী। না, এটা কিছুতেই হতে পারে না। তার বাবা এতটাও খারাপ না। আয়াত কম্পিত কণ্ঠে সুধার। ডাক্তার আতিক অর্থাৎ আমার বাবা এতটা খারাপ মানুষ ছিলেন না। উচ্চস্বরে হেসে ওঠে মাহফুজা আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, কে বলল আতিক তোমার বাবা? উচ্চস্বরে হেসে উঠে মাহফুজা। মুখে হাসি রেখেই বলে উঠে, কে বলল আতিক তোমার বাবা? ম মা মানে আতিক আমার বাবা না মানে? আবারও হাসতে থাকে মাহফুজা। জোরে জোরে কম্পিত হতে থাকে ঘরের সকল জিনিসপত্র। আয়াত সম্মিহিতের ন্যায় দেখে চলেছে সে হাসি। আয়াতের এমন আতঙ্কিত চেহারা দেখে মনে মনে খানিক খুশি হয় মাহফুজা। মনে মনে আওড়ায়, তার মানে আয়াত সকল সত্যি এখনো জানে না। এটাকে কেন্দ্র করে বেঁচে ফেরার পথ ভাবতে হবে। বলুন আন্টি, তাহলে আমার বাবাকে? খানিক কম্পিত কণ্ঠে শুধায় আয়াত। অনেক সত্যের মুখোমুখি হবে আয়াত জানতো, কিন্তু এমন সত্য মুখোমুখি হতে হবে আয়াত কখনো ভাবেনি। মাহফুজাকে চুপ করে থাকতে দেখে আয়াত আবার বলে ওঠে, আন্টি প্লিজ বলুন না। আয়াতের করুণ স্বর শুনে তির্যক হাসে মাহফুজা। আয়াত যেন ভুলেই গিয়েছে সে এখানে কেন এসেছে, কি করতে এসেছে। মাহফুজা ধীর কণ্ঠে বলে ওঠে, আমি জানি না। ঝট করে সম্মিত ফিরে আয়াতের। চোয়াল শক্ত হয়ে যায় তার। চোখের সাদা অংশ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে। আয়াতের এমন রূপ দেখে খানিক ঘাবড়ে যায় মাহফুজা। আয়াত উঠে গিয়ে ফুটন্ত গরম পানির পাত্র নিয়ে আসে। কোন কথা ছাড়াই সেই গরম পানির পাত্রে মাহফুজার পা ডুবিয়ে দেয়। চিৎকার দিয়ে উঠে মাহফুজা, কি করছো আয়াত, ছেড়ে দাও। আয়াত আরো জোরে চেপে ধরে মাহফুজার পা। চেপে ধরতে ধরতে বলে উঠে, কি ভেবেছিলেন আমি দুর্বল হয়ে যাব? আমাকে খেলার গুটি বানিয়ে আপনি আপনার কার্যসিদ্ধি করবেন? তাহলে ভুল ভাবছেন। মরতে তো আপনাকে হবেই। তবে একটা সুযোগ আছে আপনার কাছে। আয়াত ছেড়ে দাও আয়াত, প্লিজ ছেড়ে দাও। মাহফুজার মনে হলো জ্বলন্ত কয়লার ভিতর সে পা ডুবিয়ে রেখেছে। জলে ভস্ম হয়ে যাচ্ছে তার পা দুটো। এতক্ষণে হয়তো খানিক গলে গলে উঠছে। আয়াত আবার বলে উঠে, যদি সব সত্যি বলে দেন তাহলে একটু কম কষ্ট পাবেন। বলছি বলছি প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেয় আয়াত। পানির পাত্র ঠেলে রেখে দেয় নিরাপদ দূরত্বে। বলুন তাহলে। ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নেয় মাহফুজা। পা দুটো তার জ্বলে যাচ্ছে। ভীষণ ক্লান্ত অনুভূত হচ্ছে তার। মাহফুজাকে চুপ থাকতে দেখে আয়াত উঠে নিজের বুট পরিহিত পায়ের দ্বারা সজোরে চেপে ধরে মাহফুজার জ্বলন্ত পায়ের উপর। মাহফুজার যেন এবার আত্মা বেরিয়ে আসার উপক্রম। আয়াত দাঁতে দাঁত চেপে বলে উঠে, যত চুপ করে থাকবেন তত কষ্ট পাবেন। আবারও এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠে মাহফুজা। এরপর সবকিছু বলার জন্য উদ্ধত হয়। মাথা নাড়িয়ে ইশারায় আয়াতকে ছেড়ে দিতে বললে আয়াতও ছেড়ে দিয়ে এসে চেয়ারে বসে পড়ে। তোমার জন্মদাতা পিতা ছিলেন আসিফ মির্জা। খানিক কম্পিত হয় আয়াত। তার বাবা অন্য কেউ, আতিক চৌধুরী তার আসল বাবা না, ভাবতেই কলিজা কেঁপে উঠছে তার। এতদিন যাকে সে বাবা বলে এসেছে আসলে সে তার জন্মদাতা পিতাই না। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। মাহফুজা আবার বলে ওঠে, আমি যখন অফিসে জয়েন করি এর কয়েক মাস পরেই আসিফের সাথে আমার একটা বিজনেস মিটিংয়ে পরিচয় হয়। ধীরে ধীরে আসিফের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমি অনুভব করতাম আসিফ কেমন করে জানি আমার দিকে তাকিয়ে থাকতো। বন্ধু থেকেও বেশি কিছুর নজরে দেখত। তার এই চাহনির কারণ আমি বুঝতে পারতাম। ধীরে ধীরে আসিফের সাথে আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাই। আসিফের স্ত্রী ছিল দিলরুবা তারান্নুম, মানে তোমার জন্মধাত্রী মা। সে খুবই ভালো মানুষ ছিল। সে আসিফকে অন্ধের মতো বিশ্বাস করত। দিলরুবার সাথে আসিফের প্রেমের সম্পর্ক ছিল, এরপর সেখান থেকেই বিয়ে।
তাই আসিফকে সে কখনো কোন কিছুতে অবিশ্বাস করত না। আসিফের সাথে আমার সম্পর্কের মাঝেই তোমার জন্ম হয়েছিল। আসিফের সাথে আমার প্রায় দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। এরপর একদিন কোনোভাবে দিলরুবা আমাদের ব্যাপারে জেনে যায়, যার কারণে আসিফ আর দিলরুবার মাঝে নানা ঝামেলা হয়। আসিফ তখন আমার আর তার সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের ব্যাপারে জামশেদ জেনে যাবে ভেবে আমিও আর বিষয়টা নিয়ে বেশি ঘাঁটিনি। এরপর কিছুদিন এভাবে কেটে যায়। ধীরে ধীরে আমার আরও বেশি টাকার প্রয়োজন হতে থাকে। অফিস থেকে আমি যে টাকা সরাতাম তা দিয়ে আমার হচ্ছিল না, আমার আরও বেশি টাকার প্রয়োজন ছিল। তাই আমি ভাবতে থাকি কিভাবে টাকা জোগাড় করা যায়। তখনই আমার আসিফের কথা মাথায় আসে। আমি আসিফকে ব্ল্যাকমেইল করার প্ল্যান করি। এমনভাবে প্ল্যান করি যাতে জামশেদ আমার ব্যাপারে না জানে। আমি আসিফের ব্যাপারে আরও খোঁজখবর নিতে থাকি। খোঁজ নিতে নিতে আসিফের এমন একটা সত্যি আমার সামনে চলে আসে যে আমি চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে যাই। বলেই থেমে যায় মাহফুজা। আয়াত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি সত্যি? মাহফুজা খানিক হাসার চেষ্টা করে, এরপরই বলে ওঠে, আসিফের আরও একটা সম্পর্ক ছিল অন্য একজন নারীর সাথে, যেখানে আসিফের একটা ছেলে সন্তানও হয়েছে। আয়াতের কেমন যেন অনুভূত হলো, ঠিক ধারণা করতে পারল না। তার জন্মদাতা পিতা এতটা খারাপ ছিল, এমনভাবে ঠকাতো তার জন্মধাত্রী মাকে। মাহফুজা আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, শুনবে না সে কে ছিল? আয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কে সে? সে আর কেউ না, তোমার বন্ধু নিনিত। আয়াতের হাত দুটো সজোরে চেপে বসে চেয়ারের হাতলে। চোখ বন্ধ করে গভীর দুটো শ্বাস নেয়। এত ঝটকা নিতে পারছে না সে। আয়াত মনে মনে ভাবে, নিনিত কি সব সত্যি জানতো? তাই কি এমন করতে চেয়েছিল তার সাথে? ইলাফ কি জানতো এসব? জানলে তাকে কেন বলেনি? আয়াত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। মাহফুজার সামনে সে কিছুতেই নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। সে মাহফুজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তারপর? মাহফুজা বড় বড় শ্বাস নিয়ে বলতে শুরু করে, যখন আমি জানতে পারি আসিফের আর একটা সন্তান আছে, তখন আমি এই বিষয় নিয়ে আসিফকে জানাই। তাকে বলি যে আমার কথা মতো না চললে আমি দিলরুবাকে সব বলে দিব। আসিফের যত টাকা সম্পত্তি শেয়ার ব্যবসা সব ছিল দিলরুবার বাবার অবদান। যদি তারা এসব জানতে পারত তাহলে সবকিছুই কেড়ে নিত আসিফের থেকে। তাই আসিফ ভয় আমার সব শর্ত মেনে নেয়। এভাবে চলতে থাকে আমাদের দিন। এর মাঝে আমি আর আসিফ আবারও অনৈতিক সম্পর্কে লিপ্ত হই। আমি আসিফের থেকেও টাকা নিতাম, আবার খান ইন্ডাস্ট্রিজ থেকেও টাকা সরাতাম। আমার সকল অনৈতিক কাজে আসিফ আমাকে সাহায্য করত। ধীরে ধীরে সে আমার ক্রাইম পার্টনার হয়ে যায়। এতে আমাদের সুবিধাই হয়। আমাদের দুজনের জন্য কাজ করা আরও সহজ হয়ে যায়। সেদিন মেরিনকে আমি আর আসিফ মিলে মেরে ফেলি। আসিফ প্রথমে মেরিনকে মারতে চায়নি। আমি যখন দেখলাম আসিফ অমত করছে তখন তাকে আবারও হুমকি দেই। এক প্রকার বাধ্য হয়েই সেই রাজি হয়ে পড়ে। আমরা দুজনে মিলে মেরিনকে মেরে ফেলি। জামশেদ প্রথম প্রথম অভিমান করে, মেরিনের কোন খোঁজ না নিলেও পরে ঠিকই খোঁজ নেয়। কিন্তু কোথাও তার কোন খোঁজ না পেয়ে সে ভীষণ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে মেরিন এত বড় ধোঁকা সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তখন ইলাফ আর রোশনি সম্পূর্ণ একা হয়ে পড়ে। এহসানের সাথে সাথে আমি ইলাফ আর রোশনির দেখাশোনা শুরু করে দেই। যদিও ইলাফ আমার কাছে আসতে চাইতো না, সে কখনোই আমাকে মেনে নেয়নি। জামশেদ পরে রোশনি, ইলাফ আর এহসান সকলের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়। সেভাবে এতে রোশনি আর ইলাফও একজন মা পাবে আর এহসানও বাবার ভালোবাসা পাবে। সে অনুযায়ী আমরা দুজনেই বিয়ে করে নেই। এভাবে চলতে থাকে সবকিছু। আসিফের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হতে থাকে। হঠাৎ একদিন দিলরুবা ও সব জেনে যায়। এরপর সেও আসিফকে বলতে থাকে সে আসিফের থেকে সবকিছু কেড়ে নিবে। দিনে দিনে দিলরুবা আরও বেশি বাড়াবাড়ি করতে থাকে। তাই আমি আর আসিফ প্ল্যান করি তোমাকে আর দিলরুবাকে মেরে ফেলব। তাহলে সব সম্পত্তি আসিফ আর আমি নিয়ে নিব। যখন তোমার বয়স 10 বছরের কাছাকাছি তখনই প্ল্যান অনুযায়ী একদিন দিলরুবা তোমাকে নিয়ে বের হয়, আমরা সেই গাড়িতে বোমা ফিট করে দেই যাতে তুমি আর দিলরুবা মারা যাও। সত্যি সত্যি সেদিন তোমাদের খুব বাজে ভাবে গাড়িটা ব্লাস্ট হয়। তবে দিলরুবা আগেই কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে আগেই ফেলে দেয়। মারাত্মক বোম ব্লাস্টে দিলরুবা সেখানেই তৎক্ষণাৎ মারা যায়।
ভাগ্যক্রমে সেদিন তুমি বেঁচে যাও। তবে তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। মাথায় অত্যাধিক আঘাত পাওয়ার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। মুখের গড়নও তোমার বিকৃত হয়ে যায়। তখনই আমরা জানতে পারি দিলরুবা আগে থেকে সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। আর তোমার এই সব সম্পত্তি তুমি তখনই পাবে যখন তোমার 21 বছর হবে। এর আগে যদি তুমি মারা যাও তাহলে সব সম্পত্তি এতিমখানায় এবং সরকারের আন্ডারে চলে যাবে। তাই আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করি। তোমার চেহারার বিকৃত অংশগুলোকে সার্জারি করে ঠিক করা হয়। তবে এর ফলে তোমার সৌন্দর্যে কোন দাগ পড়েনি। এতে যেন তোমার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রায় 6 মাস পর তুমি কোমায় থাকো। জ্ঞান ফেরার পর তোমার সকল স্মৃতি চলে যায়। এর আগে তোমার কি হয়েছিল? তোমার মা বাবা কারো সম্পর্কে তোমার কোন কিছুই মনে ছিল না। তুমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলে। সবাই জানতো তুমি তোমার মায়ের সাথে বম ব্লাস্টে মারা গিয়েছিলে। তোমার জ্ঞান ফেরার পর তুমি তোমার মা বাবা পরিবার পরিজন সকলকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিলে। তখনই আমি রোমানা আর আতিককে তোমার মা বাবা সাজিয়ে নিয়ে আসি। রোমানা আর আতিকের বিয়ের অনেক বছর পরেও কোন সন্তান হচ্ছিল না, তাই তারা মা বাবা হওয়ার জন্য পাগল প্রায় হয়েছিল। রোমানা ছিল আমার কলেজ ফ্রেন্ড। সে প্রায় সময় আমাকে বলতো তাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিতে। আর এটাই আমার কাছে মোক্ষম সুযোগ ছিল। যেহেতু তোমার কোন কিছুই মনে ছিল না তাই আমার জন্য সুবিধা হয়েছিল। এরপরে রোমানা আর আতিক তোমাকে নতুন পরিচয় বড় করে। তোমার ফাউজিয়া আনান চাঁদ নামটা বাদ দিয়ে ইয়ানা চৌধুরী আয়াত রাখে। এরপর তোমাকে সঙ্গ দিতে তারা একটা ছেলে সন্তান দত্তক নেয়, যার নাম রাখে আহিল চৌধুরী। তবে তোমাকে দত্তক নেওয়ার আগে আমাদের মাঝে একটা ডিল হয়। যখন তোমার 20 বছর বয়স হবে তখন আমার ছেলে এহসানের সাথে তোমাকে বিয়ে দিতে হবে। আমাদের প্ল্যান ছিল তোমাকে ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব। এরপরও যদি তুমি রাজি না হও তাহলে জোর করে সব সম্পত্তি লিখে নিয়ে তোমাকে মেরে ফেলব। থামে মাহফুজা। আয়াত একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। একটা মানুষ আর কতটা নিকৃষ্ট হতে পারে জানা নেই তার। আর তার জন্মদাতা পিতা সে কি করে পারল তাকে মেরে ফেলার প্ল্যান করতে? এতটা নিষ্ঠুর পাষাণ কি করে হতে পারল? আয়াত আবার বলে ওঠে। এরপরে কি হয়েছিল? এরপর আমাদের সবকিছু প্ল্যান মোতাবেক চলছিল। তুমিও নতুন পরিচয় বড় হতে লাগলে। আমাদের প্ল্যান ছিল আমরা ইলাফকেও মেরে ফেলব, যাতে জামশেদের কোন সম্পত্তি সে না পায়। তবে তার আর প্রয়োজন পড়েনি। ইলাফ নিজ থেকে জামশেদকে ঘৃণা করতে শুরু করে। ইলাফ ছোটবেলা থেকে প্রচুর ট্যালেন্টেড ছিল তাই এসব কিছুটা হলেও বুঝতে পারত সে। তার মায়ের চলে যাওয়া থেকে সবকিছুর জন্য জামশেদকে দোষারোপ করতে থাকে। ধীরে ধীরে সে জামশেদের থেকে নিজেকে আলাদা করে নিতে থাকে। ইলাফের যখন 17 বছর বয়স তখনই সে পড়ালেখার জন্য লন্ডন চলে যায়। লন্ডন থেকে ফিরে এসে সে নিজের নতুন বিজনেস শুরু করে। ইলাফের সবকিছুই তার নিজের মতো আলাদা ছিল। তাই তাকে আর কিছুই করার প্রয়োজন পড়েনি। আর তাছাড়া তাকে কিছু করা এতটাও সহজ ছিল না। সে আমাদের সবার থেকে আগে। তার মাইন্ডের সাথে খেলা আমাদের সাধ্যের বাইরে। সবকিছু আমাদের প্ল্যান মতোই চলতে থাকে। তোমারও বয়স বাড়তে থাকে। এরপর যখন তোমার 20 বছর বয়স তখন আমাদের শর্ত অনুযায়ী তোমার সাথে এহসানের বিয়ে ঠিক হয়। কিন্তু মাঝে দিয়ে ইলাফ আমাদের সকল প্ল্যান নষ্ট করে দেয়। শেষের কথাটা কিছুটা করুণ সুরে বলে মাহফুজা। রোশনীকে কেন মেরেছিলেন আন্টি? আবার বলে ওঠে আয়াত। মাহফুজা আবার বলে ওঠে। রোশনী আমার আর এহসানের কথা শুনে গিয়েছিল। পরে আমরা তাকে হুমকি দিয়েছিলাম যাতে কাউকে কিছু না বলে। যদি বলে তাহলে তাকে মেরে ফেলবো এবং ইলাফকেও মেরে ফেলবো। ইলাফের কথা শুনে সে আর কিছুই বলেনি। আমাদের কথা মতোই চলতে থাকে। কিন্তু পরে সে আবার ঠিক করে তোমাকে আর ইলাফকে সব জানিয়ে দিবে। তাই তাকে মেরে ফেলি। এছাড়াও সে জামশেদের 3/1 সম্পত্তির মালিক ছিল। তাকে তো এমনিতেও মরতে হতো। আয়াত আবার বলে উঠে। রোশনীর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু অনন্যাকেই কেন মেরেছিলেন? অনন্যা তো ছিল শুধুমাত্র আমার একটা খেলার গুটি। সে আমার কোন বোনের মেয়ে ছিল না, কারণ আমার কোন বোনই ছিল না। তাকে এনেছিলাম ইলাফকে বিয়ে করানোর জন্য। আমি চাইতাম ইলাফ যাতে অনন্যাকে বিয়ে করে কিন্তু অনন্যা আমাকে ধোঁকা দেয়। সে গোপনে এহসানের সাথেই সম্পর্ক তৈরি করে। এহসানও তার জন্য পাগল হয়ে যায়। তাছাড়া রোশনীকে মারার সময় অনন্যা সাহায্য করেছিল।
ইলাফ তাকে হাতে পেলে সব সত্যি জেনে যেত, তাই তাকেও মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু কিন্তু কি? আমি অনন্যাকে মারিনি। অনন্যাকে ইলাফ মেরেছিল। সেদিন অনন্যাকে মারার জন্যই আমি তাকে একটা রুমে আটকে রাখি। তখনই আমার একটা কল আসে আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরিয়ে যাই। ফিরে এসে অনন্যাকে আর কোথাও পাইনি। এরপর কক্ষের গোপন ক্যামেরা যখন চেক করতে যাই তখনই দেখতে পাই মাছ পরিহিত এক লোকের অবয়ব, যেটা মূলত ইলাফ ছিল। আমি যাওয়ার পরপরই ইলাফ এসে অনন্যাকে তুলে নিয়ে যায়। এটা ইলাফের একটা পরিকল্পনা ছিল আমাকে বাইরে বের করার। এরপর অনন্যার সাথে কি হয়েছিল আমি জানি না। আসিফ মির্জা এখন কোথায়? বেঁচে আছে নাকি মারা গেছে? আমি জানি না সে কোথায়। তার সাথে অনেক আগেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। দিলরুবা মারা যাওয়ার পর দিলরুবার পরিবার আসিফের নামে মামলা করে। মামলার ভয় আসিফ দেশ ছেড়ে চলে যায়। তখন সে কানাডা গিয়েছিল। তবে বর্তমানে কোথায় আছে জানা নেই। বেঁচে আছে কিনা সেটাও জানি না। আমার মা বাবার গাড়িতে বোমাটা কি আপনি রেখেছিলেন? হ্যাঁ, রোমানা আতিক আর আহিলকে আমি মেরেছিলাম। কেননা ওরা তোমাকে অনেক ভালবাসতো। তারা চাইতো তুমি ইলাফের সাথে হ্যাপি থাকো। তোমার স্মৃতি হারানো, অসুস্থতা এসবের ব্যাপারেও তারা সব সত্যি তোমাকে বলে দিতে চাইতো। তাই তাদেরকেও মেরে ফেলেছি। আমার আর ইলাফের মধ্যে সকল ভুল বোঝাবুঝিও কি আপনি সৃষ্টি করতেন? হ্যাঁ, কারণ ইলাফের একমাত্র দুর্বলতা ছিলে তুমি। আর কোনভাবেই ইলাফকে সরানো যেত না। ইলাফকে সরাতে না পারলে আমরা কখনোই আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে পারতাম না। কেননা ইলাফ তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি এমন ভাবে প্ল্যান করি যাতে তুমি ইলাফকে ভুল বুঝো আর মেরে ফেলো। আর আমার পরিকল্পনায় সফল হয়েছিল। তুমি তাই করেছো, আমি যা চেয়েছিলাম। ইলাফকে মেরে ফেলেছো তুমি। আয়াতের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। খুব ভুল করেছিল সেদিন। অকারণে ইলাফকে দোষারোপ করেছিল। যে ভুলের কোন ক্ষমা হয় না কখনো। যে ভুলের কোন প্রায়শ্চিত্ত হয় না। আয়াত ভেঙ্গে ভেঙ্গে জিজ্ঞেস করে, তাহলে ইলাফের লাশ কোথায় ছিল? কিছুটা ক্রূর হাসে মাহফুজা। এরপর বলে উঠে, যে নদীর পাড়ে তাকে মেরেছিলে সেই নদীতে 6 দিন পর ইলাফের পচা লাশ পাওয়া গেছিল। তবে মিডিয়া কিংবা পুলিশ কেউই জানতো না এটা ইলাফের লাশ। সবাই যখন ইলাফের খোঁজ করেছিল তখন সবাইকে বলা হয়েছে নিজের বিজনেস দেশের বাইরে শুরু করতে চায় ইলাফ, তাই সেখানেই চলে গিয়েছে সে। কেননা যদি সবাই জানতো এটা ইলাফের লাশ তাহলে পুলিশই তদন্ত হতো। যাতে করে তুমি আমি সকলেই ফেঁসে যেতাম। আর এতে আমাদের প্ল্যানও কাজ করতো না। আয়াত উঠে গিয়ে সজোরে মাহফুজার গলা টিপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, জানোয়ারের বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো মেরে শিয়ালকে খাওয়াবো। আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছিস। কত কত মানুষকে মেরেছিস শুধু তোর স্বার্থ হাসিল করার জন্য। মাহফুজারও দম পুরোপুরি বন্ধ হয়ে আসার আগেই ছেড়ে দেয় আয়াত। কিছুটা কেশে মাহফুজা আবার বলে ওঠে, আমাকে মেরে ফেলবে ঠিকই, তবে তুমি কি নিয়ে বাঁচবে আয়াত বেবি? তোমায় যে বেঁচে থাকার কোন সম্বলই নেই। আর না তুমি আমার মতো স্বার্থপর। তাহলে কিভাবে বাঁচবে তুমি? কি নিয়ে বাঁচবে? কার জন্য বাঁচবে? আয়াত কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে মাহফুজার দিকে। এরপরে উচ্চস্বরে হেসে ওঠে। ঘর কাঁপে প্রতিধ্বনিত হয় সেই হাসি। আয়াতের এমন অট্টহাসিতে খানিক বিচলিত হয়ে পড়ে মাহফুজা। আয়াতের এমন হাসির কারণ কিছুই বুঝতে পারছে না সে। মুখে হাসি রেখে আয়াত আবার বলে ওঠে, আন্টি আপনাকে কে বলল আমার বেঁচে থাকার কোন সম্বল নেই? বেঁচে থাকার মতো কেউ নেই আমার। কি বলছে আয়াত ঠিক বুঝতে পারছে না মাহফুজা। অধিক শোকে পাগল হয়ে গেল কিনা সেটাই ভাবছে। আপনি দেখতে চান আমার শেষ সম্বল? মাহফুজার দিকে তাকিয়ে বলে উঠে আয়াত। মাহফুজা চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। আয়াত মুখে হাসি ঝুলিয়েই বলে উঠে, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এরপরে আয়াত জোরে জোরে ডেকে উঠে, ভিতরে এসো, নিজেকে আর আড়ালে রাখার প্রয়োজন নেই। আয়াতের কথা শেষ হতেই মাহফুজার চোখ পড়ে একজোড়া পায়ের উপর। এরপর কোমর, বুক। এরপরই এক ভুবন ভুলানো হাসিমাখা চেহারায়। ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় লোকটি। লোকটির অবস্থান অজান্তে এক ভীতি ছাড়িয়ে দিচ্ছে মাহফুজার পুরো অস্থিতে। মাহফুজা মনোযোগ দিয়ে দেখতে থাকে লোকটিকে। শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল যেন অত্যাধিক মায় আচ্ছাদিত। অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, তার মাঝে ঝলঝল করা চোখ, যার দৃষ্টি শক্তি অত্যন্ত গভীর।
তার মনে হলো যেন স্বয়ং মৃত্যুদূত তার সামনে এসে হাজির হয়েছে। মৃত্যুদূত নিজের ব্যাখ্যায় নিজেই কিছুটা কম্পিত হলো মাহফুজা। কিন্তু তারই বা দোষ কথায়? এই মুহূর্তে আগন্তুকের অভয় বিনা কারণেই তাকে সেটা ভাবতে বাধ্য করছে। সে অস্ফুট স্বরে বলে ওঠে, আকাশ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মাহফুজা। পুনরায় আগন্তুককে মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকলো মাহফুজা। আয়াত এক গাল হেসে এসে আকাশের পাশে দাঁড়ায়। আকাশও ঘুরে আয়াতের মুখোমুখি দাঁড়ায়। আমার চাঁদ। আকাশের মোহনীয় কণ্ঠস্বর কানে যেতেই আবেশে চোখ বন্ধ করে নেয় আয়াত। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে আকাশকে। আকাশও জাপটে ধরে তার চাঁদকে। ক্ষণিকেই মুহূর্তটা ভীষণ রোমাঞ্চকর হয়ে ওঠে। দুজনার ভারী বেগতিক নিঃশ্বাসের শব্দ ছাড়া এই মুহূর্তে আর কোন আওয়াজ নেই কোথাও। আয়াত চোখ বুঝে নাক টেনে গন্ধ নেই আকাশের শরীরের। মানুষটার সবিষ্ট বক্ষ বাজে মুখ লুকিয়ে গায়ের সঙ্গে একেবারে মিলে গিয়ে রিনরিনে দ আওয়াজে বলে ওঠে, তোমাকে অবাস্তব মনে হচ্ছে না? আবার বাস্তব ভাবতেও দ্বিধা হচ্ছে হৃদয়ে আকাশ ভাইয়া। দুহাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে আকাশ। আয়াতকে আরো প্রগাঢ় ভাবে আঁকড়ে ধরে। হাসকি স্বরে বলে ওঠে, শুনতে পাচ্ছ চাঁদ? আয়াত মিন মিন করে বলে উঠে, কি? আমার হৃদস্পন্দন। আয়াত কান পাতল আকাশের বুকের মধ্যখানে। তৎক্ষণাৎ শুনতে পেল বেসামালোর হৃদস্পন্দনের ধুকপুক আওয়াজ। তাদের দুজনের দিকে সম্মিলিতের ন্যায় তাকিয়ে আছে মাহফুজা। তার মস্তিষ্ক অনেক আগে কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মনে হলো চোখের সামনে সে কোন স্বপ্ন দেখছে। আকাশকে ছেড়ে দিয়ে আয়াত এসে মাহফুজার সামনে দাঁড়ায়। তার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলে উঠে, সারপ্রাইজ কেমন লাগলো আন্টি? কম্পিত হয় মাহফুজার সম্পূর্ণ অস্তিত্ব। তার শিরোদাঁড়া বেয়ে বয়ে যায় এক শীতল স্রোত। চলবে গল্প একটা নীল জ্যোৎস্না রাতে। পঞ্চম পর্ব। লেখনীতে ইনা আরোজ।